প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মুক্ত সংলাপ অনুষ্ঠানে। আপনারা জানেন যে এটি একটি নিয়মিত আয়োজন এবং আজকের এই লাইভ ডিবেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাধারণত আমরা মুক্ত সংলাপে আলোচনা করে থাকি, তবে আজকের এই অনুষ্ঠানটিকে আমরা বলছি ডিবেট, এবং এই ডিবেটে কোনো একক বিষয় নিয়ে আমরা বিতর্কে অবতীর্ণ হচ্ছি না। এখানে বেশ কয়েকটি বিষয় আসবে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শাহবাগপন্থী এবং হেফাজতে ইসলামপন্থী, আস্তিক নাস্তিক এবং স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষের এই বিতর্কগুলো কিন্তু রয়ে গেছে। এবং আপনারা জানেন যে একটি ট্রাইব্যুনাল রয়েছে, আইসিটি, যেটি মানবতার বিরুদ্ধে যারা অপরাধ সংগঠিত করেছিল 1971 সালে, তাদের বিরুদ্ধে সেই আইসিটি কাজ করে যাচ্ছে এবং সেই রায়গুলো নিয়েও আমরা দেখছি অনেক বিতর্ক। সেই বিতর্ক ঘুরে ফিরে আসবে। আমরা সেই বিতর্কে যাবার আগে আজকের এই অনুষ্ঠানে স্টুডিওতে যে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার হাতের বায়ে আছেন জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াত ইসলামী বাংলাদেশের যুক্তরাজ্যের মুখপাত্র, স্পোকসপারসন, এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে তিনি একজন আইনজীবী। আমার হাতের ডান দিকে আছেন জনাব ডক্টর আব্দুল নূর তুষার, তিনি একজন অ্যাক্টিভিস্ট এবং সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন, লেখক। এবং আমরা আজকে শুরুটা করতে চাই ডক্টর তুষার আপনাকে দিয়েই। আমরা দেখতে পাচ্ছি যে যারা বাংলাদেশের যে কালচারাল ডিসকোর্স, সেখানে প্রগতিশীল হিসেবে যাদেরকে আখ্যা দেওয়া হয়, তারা একটু ধর্ম বিমুখ বলে অনেকে মনে করেন, এবং ধর্মের সঙ্গে এই প্রগতিশীলতার একটি বিরোধ রয়েছে বলে অনেকে ধারণা করেন। সেই জায়গাটিতে আপনার পর্যবেক্ষণ প্রথমে জানতে চাই। একজন বা দুজন মানুষের ধর্ম বিমুখতা কখনোই প্রগতিশীলতার সঙ্গে ধর্মের বিরোধকে সূচিত করে না। আমি একজন ধার্মিক মানুষ, আমি নামাজ পড়ি, যতটুকু পারি চেষ্টা করি, আমি ধর্মের বিভিন্ন অনুশাসন মেনে চলার চেষ্টা করি, আমি ধার্মিক, আমি ধর্মপ্রাণ। হয়তো আমি ধর্মের সকল অনুশাসন মেনে চলি না, কিন্তু এই কথা বলা যাবে না যে আমি প্রগতিশীল নই। ফলে এরকম অসংখ্য মানুষ আছেন যারা একই সঙ্গে প্রগতিশীল এবং ধার্মিক, এবং ধর্মের সঙ্গে প্রগতির কোনো বিরোধ নাই, বরং ধর্ম নিজেই প্রগতি। 1400 বছর আগে যদি ইসলামের আগমনের কথা আপনি চিন্তা করেন, তখন বলা হয় যে আইয়ামে জাহিলিয়াত ছিল, অজ্ঞতার অন্ধকার। জাহেল হচ্ছে যারা অজ্ঞ, তাদেরকে জাহিল বলে। অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল যে মধ্যপ্রাচ্য, সেইখানে ইসলাম ধর্ম নাজিল হলো। কেন? প্রগতির জন্য। নারী তার অধিকার পেল, সম্পদে উত্তরাধিকার পেল, ভাগের সঠিক নিয়ম এলো, নানা ধরনের সুবিচার নিশ্চিত করা হলো। এটা কি প্রগতি না? বিভিন্ন গোত্রকে ভেঙে দিয়ে একটা উম্মাহ তৈরি করা হলো, এটাকে প্রগতি না? ফলে ধর্মের সঙ্গে প্রগতির কোনোদিনই বিরোধ ছিল না, এখনো নাই। কিছু ধর্মান্ধ ব্যক্তি ধর্মকে কুক্ষিগত করে প্রগতির বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করেন, এবং তারাই বলতে চেষ্টা করেন যে প্রগতির সঙ্গে ধর্মের বিরোধ আছে। ধর্মের সঙ্গে প্রগতির কোনো বিরোধ নাই, বরং ধর্ম নিজেই প্রগতি, ধর্ম নিজেই অগ্রগতি, ধর্ম নিজেই মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য পৃথিবীতে এসেছে। কিন্তু আমাদের সমাজে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে কিছু লেবেলিং এর ব্যাপার আছে। একজন দাড়ি টুপি থাকলেই তিনি ধর্মান্ধ, তিনি কুসংস্কারাচ্ছন্ন, এবং তিনি জামায়াত ইসলাম করেন, তিনি যুদ্ধবিরোধী, রাজাকার, এই ধরনের বিষয় আমরা শুনতে পাই। এটির সঙ্গে আমি একমত না। এটি হয়তো আমি মনে করি যে সব দিকে অন্ধ মানুষেরা আছেন। ফলে কিছু অন্ধ মানুষ হয়তো এইভাবে বলতে পারেন যে দাড়ি টুপি থাকলেই জামাতি, কিংবা দাড়ি টুপি থাকলেই তারা রাজাকার। এটা আমি মনে করি না। বহু ধর্মপ্রাণ মানুষের দাড়ি টুপি ছিল, আছে, এবং তারা জামাত ইসলাম করেন না, তারা দেশপ্রেমিক, তারা মুক্তিযুদ্ধ করেছেন। ফলে এইভাবে আসলে ব্র্যান্ডিং করাটা ঠিক না, এবং এটা আসলে যারা করেন বা যারা বলেন, এটা তারা আমার মনে হয় এক্সাজারেশন করেন, দুই পক্ষেই। হেফাজতে ইসলামের সাম্প্রতিক যে মুভমেন্ট, সেটি বাংলাদেশের 87% বা 90% ধর্মপ্রাণ বা ধর্মের প্রতি যাদের আস্থা রয়েছে সেই মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করে কিনা? আমার কাছে সেটা মনে হয় না। কারণ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ যে দুটি দল, আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল, তাদেরকে যারা ভোট দেন তারা কি অধার্মিক? এখন যারা হেফাজতে ইসলামে বিরাট হয়ে এসেছেন, তারা কি এই দুই দলের ভোটার বলে আপনার মনে হয়? আর যদি হয়েও থাকেন, তাহলে কি আপনার মনে হয় যে হেফাজতে ইসলাম একটা কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক পার্টি? মোটেও না। আসলে আমার কাছে মনে হয় যে এটি একটি সাময়িক প্রয়োজনে আত্মরক্ষার্থে তৈরি করা এক ধরনের একটি আন্দোলন, যে আন্দোলনটি প্রকৃতপক্ষে যুদ্ধাপরাধের যে বিচার, সেটিকে বানচাল করার জন্য শুরু হয়েছে। আমি এই ব্যাপারে পরে কথা বলবো, এভাবে বলতে চাই না। কিন্তু হঠাৎ ওনারা গজিয়ে উঠে হঠাৎ দাবি জানাতে শুরু করলেন কেন? গত 20 বছর কই ছিলেন? গত 20 বছর তারা এই ধরনের দাবি নিয়ে কোনোদিন তো আমাদের সামনে আসেন নাই। হঠাৎ তাদের একেবারে অস্থির হয়ে ওনারা শাপলা চত্বরে এসে এক জায়গা হয়ে গেলেন। আমার কাছে মনে হয় যে এগুলোর পিছনে অনেক দূরবর্তী ঘটনার সঙ্গে এইগুলির সম্পর্ক আছে। আমি একটু ব্যারিস্টার মোল্লার কাছে যাবার আগে ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাই যে শাহবাগের যে মুভমেন্টটি, সেই মুভমেন্টে আমরা একটু কনফিউজড। আমরা কখনো কখনো মনে হয় যে শাহবাগের পক্ষে যারা অবস্থান নিয়েছেন তারা বিচার চান, কখনো কখনো আমাদের কাছে মনে হয় তারা ফাঁসি চান। যদি ফাঁসি চান তাহলে তো
বিচারের দাবি করাটা অর্থহীন? এটি হচ্ছে আসলে আমি আপনাকে একটা জিনিস বলি, ধরেন আপনি বলছেন যে লড়াই 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 হবে, এইভাবে স্লোগান হয় না, এই লড়াইয়ে জিতবে কারা, এরকম স্লোগান হয় না। এর মানে কি ওই স্লোগানটাই সবকিছু নিশ্চিত করে? মোটেও না। স্লোগান, আন্দোলন এগুলো হচ্ছে এক ধরনের প্রেশারাইজেশন, এক ধরনের পাবলিক প্রেশার ক্রিয়েট করা, জন দাবিকে সামনের দিকে তুলে আনা। ফাঁসি 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 চাই এইভাবে যারা স্লোগান দিয়েছেন, এটি স্লোগান হিসেবে দিয়েছেন, কিন্তু তারা তো অবিচার প্রত্যাশা করে নাই। তারা বলেছেন যে অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ যে শাস্তি হয় সেই শাস্তি নিশ্চিত করতে হবে। ধরেন চুরির শাস্তি কি? এখন চুরির শাস্তি শরিয়া আইন অনুযায়ী, যে যদি চুরি প্রমাণিত হয় এবং চুরির কিছু বিষয় আছে যে বিষয়গুলো যদি আমরা উজ্জ্ব রাখতে পারি তাহলে হাত কেটে ফেলতে হবে, এটা হচ্ছে শরিয়া আইন। তবে হ্যাঁ, সেখানে কিছু ইফস এন্ড বাটস আছে, যেমন আপনি কি অবস্থায় চুরি করেছেন, কেন করেছেন, এরকম আছে। তো সর্বোচ্চ শাস্তি কি? হাত কেটে ফেলতে হবে। এখন ধরেন একজন লোক জনগণের অর্থ চুরি করলো, সেই দেশে শরিয়া ল আছে, তাহলে কেউ যদি বলে হাত কাটা চাই, হাত কাটা চাই, এর মানে কিন্তু এটা না যে সে হাত কেটে ফেলতে বলছে, এর মানে হচ্ছে সে সর্বোচ্চ শাস্তিটি আশা করছে অপরাধের মাত্রা অনুযায়ী। এটা এইভাবে যারা এই সরলীকরণ করে যারা এইভাবে চিন্তা করেন, এটা আসলে ওই ইচ্ছা করে করেন, তাতে করে একটা পক্ষকে ভিলিফাই করা যায়, একটা পক্ষকে আক্রমণ করা যায়। হ্যাঁ, এরকম চাচ্ছে, ফাঁসি চাচ্ছে। যদি সত্যি এরকম চাইতো তারা তো ট্রাইব্যুনাল ঘেরাও করে ট্রাইব্যুনালে গিয়ে আক্রমণ করে এরকম করতো। তারা তরুণ ছেলে মেয়ে, তারা রাজনৈতিকভাবে এইভাবে কোনোদিন সচেতন ছিল না, সরাসরি রাজনীতির সঙ্গে সম্পর্কিত না অধিকাংশ। তারা তাদের যে, আমার কাছে মনে হয় যে তাদের যে আবেগ ঘন যে দাবি, সেইটাকে এইভাবে তুলে এনেছেন। ধন্যবাদ। এটি নিয়ে এইভাবে আমার মনে হয় যে সমালোচনা করার কোনো যুক্তি নাই। আমি আসবো আপনার কাছে, ব্যারিস্টার মোল্লা, আপনার কাছে আসতে চাচ্ছি। যেমন জালো জালো আগুন জালো, এর মানে কি তার আগুন ধরিয়ে দিচ্ছে? জি, আসছি আপনার কাছে। ব্যারিস্টার মোল্লা, আপনার কাছে একটু জানতে চাই যে হেফাজতে ইসলামের যে 13 দফা দাবি, সেটি তো আপনি দেখেছেন। হ্যাঁ, দেখেছি। সেই 13 দফার মধ্যে কটি দফার সঙ্গে আপনি সহমত পোষণ করেন? বুলবুল ভাই, আমি আপনার এই পয়েন্টগুলো আসার আগে, ইউ আর এ ফ্যাসিলিটেটর ফর আস, বোথ অফ আস, আই নিড টু রেসপন্ড টু দ্য ইস্যুস হি হ্যাজ রেজড। এরপরে আপনার আমি এই পয়েন্টে আসব। I haven't actually raised any issues. Oh, yes. I have given there my are a lot opinion. of issues has been raised by you. Yes, I agree যে ধর্ম প্রগতিশীলতার বিরোধী নয়। কেউ both sides মানে প্রগতিশীলতা এবং ধর্মকে মুখোমুখি দাঁড় করিয়েছে, এবং ধর্ম আসলেই প্রগতিশীল। আমি বলবো এটা একটা রাজনৈতিক চালবাজি, রাজনৈতিক মতলববাজি, ধর্মকে প্রগতিশীলতার সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া, মুখোমুখি দাঁড় করানো। কেউ ধার্মিক হলেই তাকে বলা হয় সে মধ্যযুগীয়, কেউ ধার্মিক হলেই তাকে বলা হয় তুমি পশ্চাৎপন্থী, তুমি প্রগতি বিরোধী। আমরা এই কথার সাথে, আমি আব্দুল নূর তুষারের সাথে একমত যে আসলে এই কথাটি সত্য নয়। ধর্ম আসলেই প্রগ্রেসিভ। আপনি যদি দেখেন, আমি আব্দুল নূর তুষারের সাথে অ্যাড করতে চাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া নিয়ে আসলেন, ইট ইজ এ প্রগ্রেসিভ শরিয়া। ইট হ্যাজ স্টার্টেড ফ্রম দাউদ, মুসা and Isa, and then Prophet Muhammad's Sharia. So it is progressive Sharia. আমরা এই আলোচনায় খুব বেশি দূর যাব না, কারণ আমরা ধর্মের গভীর আলোচনা কোনো কিছু নিয়ে কিন্তু আপনি দ্বিমত পোষণ করেন না। আমি দ্বিমত পোষণ করছি না। সরাসরি আমার প্রশ্নের উত্তরে চলে যান। আমি একটু কোর পলিটিক্যাল ইস্যু নিয়ে আলাপ করতে চাই, কারণ এটা একটা ডিবেট এবং সময়ের সীমাবদ্ধতা রয়েছে। আমি অ্যাসিস্ট করছি কোর পলিটিক্যাল ইস্যুগুলোতে, আমি আসছি। উনি অনেকগুলো কথা বলেছেন, যুদ্ধাপরাধীর বিচার বানচালের জন্য হেফাজত ইসলামের আন্দোলন, তারপর শাহবাগ ফাঁসি চাই, কথাটি আসলে সত্য কিনা, ওদের এটি রিটোরিকো, রিয়েলি তারা ফাঁসি চায়, এবং এটা আইনি দৃষ্টিতে ঠিক কিনা, এটা কোশ্চেন রয়েছে। আইন শব্দটা আমি উচ্চারণ করি নাই। ওকে, আমি বলছি অর্থাৎ এটা ঠিক হলো কিনা। আপনি বলছেন যে ফাঁসি চাই, এই ব্যাপারটিতে। তো আমরা কিন্তু এই বিষয়ে আসবো। আমার প্রশ্নের উত্তরে যদি আপনি যান, আমি জিজ্ঞেস করেছিলাম 13 দফা দাবির কয়টি দফার সঙ্গে আপনি একমত। আমি এই বিষয়ে আপনাকে কথা বলার সুযোগ দেব, কিন্তু আপনি যদি আমার প্রশ্নের উত্তরে আসেন। দেখেন, ফার্স্টলি আমি যে কথা বলতে চাই যে আই এম নট রিপ্রেজেন্টিং হিয়ার হেফাজত ইসলাম। আমি সেটি বলিনি। হ্যাঁ, বলেছি হেফাজত ইসলামের দাবির সঙ্গে জামায়াত ইসলাম। আই নিড টু ক্লিয়ারিফাই মাই পজিশন। ওকে, জামায়াত ইসলামী অফিশিয়ালি হেফাজত ইসলামের এই দাবির ব্যাপারে কোনো বিবৃতি দেয় নাই। বাট ওনারা যখন লং মার্চের ঘোষণা দিয়েছে, জামাত ইসলামী লং মার্চকে সাপোর্ট করেছে, এবং বাট ওনারা 13 দফা আসার
পরে জামাত ইসলামী কোনো স্টেটমেন্ট দেয় নাই, এবং আমি মনে করি না যে জামাত ইসলামের সাথে যদি স্টেটমেন্ট দিত তাহলে তো এই প্রশ্নটি আপনার কাছে করতাম না। স্টেটমেন্ট দেয়নি বলে আমাদের জানতে ইচ্ছে করছে যে এই দাবিগুলোর সঙ্গে জামায়াত একমত কিনা। আপনাকে আমি একটা প্রশ্ন করি, মানে আপনি আপনাকে আমি সুযোগ দিচ্ছি না আমাকে কোশ্চেন করার, কারণ অনেকগুলো ইস্যু আছে, আমি আপনাকে রেসপন্ড করতে হবে। আমি বুলুল ভাইয়ের কোশ্চেনের রেসপন্স। আপনি বলেছেন তো লং মার্চকে সাপোর্ট করে জামাত ইসলাম, আপনি কি দৌড়টা সাপোর্ট করেন, কিন্তু যে জন্য দৌড়াচ্ছে সেটাকে সাপোর্ট করেন। আমি আসছি আপনার অনেকগুলো জিনিস ইস্যুর। আমি জামাতকে নিয়ে একটা কথা বলি নাই। ওকে, আমাকে জবাব দিতে হবে। হ্যাঁ, আপনি একটু যদি বলেন যে আমি কিন্তু জামাতকে নিয়ে একটা কথা বলি নাই বুলবুল হাসান। তা আমার কথাটা হচ্ছে যে আমি কিন্তু জামাতকে নিয়ে কোনো শব্দ উচ্চারণ করি নাই। তাহলে এখন যদি ওই ইস্যুগুলোকে উনি রেসপন্ড করেন তাহলে কোন হেফাজতের পক্ষ হয়ে আমি সেদিকে যাচ্ছি না। আমি আসলে 13 দফা দাবি নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, আমি যদি আপনি 13 দফা দাবি নিয়ে বক্তব্য শুনতে চান, আমি পার্সোনালি বলতে পারি নট এজ এ জামাত, বিকজ জামাত ইসলামী কোনো স্টেটমেন্ট দেয় নাই ফার্স্ট অফ অল, এন্ড জামাত ইসলামী সাথে হেফাজত ইসলামের সম্পর্কের ব্যাপারটা তো হেফাজত অস্বীকার করেছে যে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, এবং হেফাজত ইসলাম ইজ নট এ পলিটিক্যাল। আপনারা অস্বীকার করেছেন? আমরা তো অস্বীকারের কোনো এখানে সুযোগ নেই, দরকার নেই। অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা জামাতের ব্যাপারে তো অনেক কথা বলে, হেফাজত ইসলাম এটা ক্লিয়ারলি অস্বীকার করেছে, এবং আমরা কিন্তু যাইও নাই হেফাজতের জনসমাবেশে, আমরা কিন্তু যাইও নাই। আপনাদের প্রতিনিধি পাঠিয়েছেন ডক্টর মোশাররফ হোসেন। নো, উনি তো অ্যাজ এ বিএনপি হিসেবে গেছেন, আপনারা তো 18 দলের পার্ট না। আচ্ছা, আপনি যদি একটু দয়া করে বলেন যে আপনার যে ব্যক্তিগত ভাবনা 13 দফা নিয়ে আমি একটু জানতে চাই, মানে কোনটির সঙ্গে আপনি সহমত পোষণ করেন এবং কোনটির সঙ্গে করেন না। আমি করি না সেই প্রসঙ্গে আসবো না, বাট ধরেন আমি বলতে পারি যে প্রথম যে দাবিটি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস, সেটাকে অবশ্যই সাপোর্ট করতে হয়, এবং সেটা তো বাংলাদেশের সংবিধানে ছিল। আমার 13টি দফা নিয়ে আলাদাভাবে আলোচনার সুযোগ নেই, আপনি যদি বলেন যে কোন জায়গাটিতে আপনার আপত্তি। না, আমি আপত্তির দিকে যাচ্ছি না। আপত্তি নেই আপনার? না, আমি বলি নাই যে আমার আপত্তি নেই অথবা আপত্তি আছে, বাট আমি বলছি স্ট্রেট ফরওয়ার্ড জবাব। আমি এই ব্যাপারে স্ট্রেট ফরওয়ার্ড জায়গায় এটি যদি আপনি বলে ফেলেন যে কোনো একটি জায়গায় আপনার আপত্তি আছে। না, আমি স্ট্রেট ফরওয়ার্ডলি এটা আমি বলতে পারবো। ঠিক আছে, আমরা ছেড়ে দেই। ঠিক আছে, আমি বলেছি যে ধরেন আমি প্রথম দফাটা নিয়ে আমি কথা বলতে চাই। ধরেন আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস, যেটি নিয়ে আপনার মানে সহমত রয়েছে সেটি নিয়ে আমি কথা বলতে চাই না। আমি জানতে চাই যে আপনার আপত্তি আছে ওগুলো বলে দিলে তো আমরা বুঝে যাবো। এখানে আপত্তি অনাপত্তির বিষয় নেই। আমি বলেছি যে আমি ধরেন প্রথম দফাটা নিয়ে আমরা কথা বলতে পারি, আমি হোল হার্টেডলি সাপোর্ট ইট। আচ্ছা, ঠিক আছে, সংবিধানে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস আনতে হবে। আপনি তাহলে কোনটি দ্বিমত পোষণ করেন কিনা কোনটির সঙ্গে? আমি এই ব্যাপারে আমি আই উইল নট কমেন্ট। কারণটি কি, কেন কমেন্ট করছেন না? বিকজ আমি প্রথমেই বলেছি আই এম নট রিপ্রেজেন্টিং হেফাজত ইসলাম হিয়ার, এবং আমি জামাতের স্পোকস পারসন। জামাত অফিশিয়ালি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি আপনার ব্যক্তিগত মত দিতে পারেন। আমি ব্যক্তিগত মতটি জানতে চাচ্ছি, কোনটির সঙ্গে আপনি দ্বিমত পোষণ করেন? আমি এই ব্যাপারে আই ওয়ান্ট টু রিজার্ভ মাইসেলফ। ওকে, ফাইন, হি হ্যাজ হিজ রাইটস টু রিজার্ভ। আচ্ছা, আমি একটু সম্পর্কে একটু প্রশ্ন করতে চাই যে আপনারা তাহলে এই যে মুভমেন্ট, হেফাজত ইসলামের মুভমেন্ট, সেটিকে সমর্থন করেছেন? আমরা হেফাজত ইসলামের লেজিটিমেট তো দাবি রয়েছে, এবং যেই দাবিটি মেইনলি যে প্রথম দাবিটি সংবিধানে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস, এটাকে সংযোজন করতে হবে, এবং ওনারা বলেছেন যে ধর্মকে যারা অবমাননা করে এবং তাদের শাস্তির জন্য সংবিধানে ক্যাপিটাল পানিশমেন্টকে এনাক্ট করে। সঙ্গে একমত পোষণ করেন, তাহলে আপনার দল কেন গঠনতন্ত্র পরিবর্তন করেছে? গণতন্ত্রের প্রতি আস্থা রেখেছে কেন? তাহলে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে আপনারা রাজনীতি করছেন না কেন? আমার দল সংবিধান কোন জায়গাটা মানে এটার সাথে কন্ট্রাডিক্টরি। আপনি যে কথাটা বললেন যে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস, এটার সাথে কন্ট্রাডিক্টরি কিছুই করে নেই, বরং আমাদের উপর নির্বাচন কমিশন থেকে গণতন্ত্র চান। আপনাদের গঠনতন্ত্র দেখেছি আপনি গণতন্ত্র ডাজ নট কন্ট্রাডিক্ট উইথ ইসলাম ওর মাই পার্টি। আচ্ছা, তো তাহলে আপনারা এক্সিস্টিং ফরম্যাটেই থাকবেন যদি ক্ষমতায় আসেন কখনো? মানে সেখানে ইসলামের যে বিষয়গুলো নিয়ে আপনারা এতদিন কথা বলে এসেছেন সেখানে সেটির কোনো রিফ্লেকশন থাকবে না? দেখুন, আমরা we have commitment to the democracies and we have commitment to the Islamic values, but সংবিধানে নতুন করে যে সেকুলারিজম সেখানে নিয়ে আসা হলো, যদিও একসময় ছিল, স্বাধীনতার পরে ছিল, সেকুলারিজম আসার পরে আমাদেরকে বাধ্য করা হয়েছে, আমরা যে ইসলামিক আইনের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে আমাদেরকে বাধ্য করা হয়েছে, এবং আমরা মনে করি
যখন আমাদের সুযোগ আসবে অবশ্যই উই হ্যাভ কমিটমেন্ট টু ইসলামিক ভ্যালুজ এন্ড আইডিওলজি, উই উইল কাম ব্যাক টু দ্যাট পয়েন্ট ডেফিনেটলি। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে চাপে পড়ে, নির্বাচন কমিশনের চাপে পড়ে আপনারা এটি করেছেন, যখন সময় আসবে আপনারা পার্লামেন্টে গিয়ে সেটি সংশোধন করে দেখুন এখন ইসলামিক আইন প্রতিষ্ঠা করবেন, সেটি দেখুন শরিয়া ল হবে। ওকে, লেট মি এক্সপ্লেইন। এখন আমরা যে পজিশনে আছি, আমাদের কনস্টিটিউশন অফ জামাত ইসলামী ডাজ নট কন্ট্রাডিক্ট কনস্টিটিউশন অফ বাংলাদেশ এবং ইন জেনারেলি ইসলাম। বাট আমরা যে কথাটা বলছি যে ইসলামী আইনের প্রতি আমাদের যে কমিটমেন্ট, ইসলামিক ভ্যালুজের প্রতি আমাদের যে কমিটমেন্ট, সেটা আমাদেরকে জোরপূর্বক সরিয়ে দিতে বাধ্য করা হয়েছে। এখন আমাদের যে এখন কনস্টিটিউশন, শরিয়া ল প্রতিষ্ঠা করবেন কিনা বাংলাদেশ? আমরা সামাজিক সুবিচার, ইসলামের ভিত্তিতে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব। না, আমার প্রশ্নটি হচ্ছে শরিয়া ল প্রতিষ্ঠা। আমাকে এক্সপ্লেইন করতে হবে, এভরিথিং নিডস টু। আপনাকে তো আমি বলছি আমরা ইসলামের ভিত্তিতে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব। আচ্ছা ডক্টর তুষার, ইসলামের ভিত্তিতে ওনারা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে চান এবং আমরা দেখছি যে শরিয়া ল প্রতিষ্ঠা হবে কি হবে না, আমরা মধ্যপ্রাচ্য, আফগানিস্তান বা পাকিস্তানের বিভিন্ন সময় দেখেছি এই বিষয়গুলো নিয়ে এক ধরনের ডিসকোর্স, এক ধরনের ডিবেট তৈরি হচ্ছে। এই জায়গাটিতে আপনার একটু অবস্থান জানতে চাচ্ছি আবু বকর মোল্লার কথার বিপরীতে। গণতন্ত্রের অবস্থান খুবই পরিষ্কার। যদি কখনো ওনারা সত্যি সত্যি মানুষের সমর্থন নিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচনে বিজয়ী হয়ে সংবিধান পরিবর্তন করতে পারেন, এইরকম সংখ্যাগরিষ্ঠতার সংসদে আসেন, তখন ধরে নিতে হবে যে জনগণ তাদের এইসব দাবির প্রতি একমত এবং জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছেন এই পরিবর্তনগুলি আনার জন্য। একইভাবে এটাও বুঝতে হবে যে জনগণ আজকে যে সরকারকে ম্যান্ডেট দিয়েছে অথবা এর আগে যে সরকারগুলিকে ম্যান্ডেট দিয়েছিল, সেখানে জনগণ পরিষ্কারভাবে তাদের দ্বিমত জানিয়েছে তাদের এই দাবির প্রতি। এই কারণেই তো তাদেরকে নির্বাচিত না করে এমন দলকে নির্বাচিত করেছে যারা উনি বলছেন যে চাপিয়ে দিয়েছে তাদের উপরে, সেই চাপ ওনারা স্বীকার করে মেনে নিয়েছেন। তবে একটি প্রশ্ন আমি শুধু করব যে ইমানদার মুসলমান যদি কেউ হয়ে থাকে তবে কোনো চাপের মুখে এই নথি স্বীকার করার কথা না। এবং ইসলাম ইজ নট এ রিলিজিয়ন অফ কনভিনিয়েন্স, ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ফেইথ। ফলে যারা এরকম বলেন যে অমুকে আমাকে চাপিয়ে দিয়েছে, তমুকে আমাকে চাপিয়ে দিয়েছে, সেই জন্য আমি মেনে নিয়েছি, তখন দে আর শোয়িং দ্যাট দে আর ইন আ পলিটিক্স অফ কনভিনিয়েন্স। ইন কনভিনিয়েন্স যেখানে শরিয়া ল যদি ওনারা যান, হেফাজতের একটা দাবি আছে, যেখানে তারা নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন করেছে, যেখানে তারা নারী শাসনকে নিয়ে প্রশ্ন করেছে, এরকম অবস্থায় যদি আমরা ধরে নেই যে ওদের দাবি হচ্ছে ইসলাম, হেফাজতের দাবি হচ্ছে ইসলাম, তাহলে ধরে নিতে হবে যে আজকে বাংলাদেশে যে শাসন চলছে সেটা ইসলামের শাসন না। এবং সেই ক্ষেত্রে এই 18 দলের পক্ষে যারা আছেন, এই জামাত ইসলাম সেই 18 দলের সদস্য, তারা কিন্তু নারী নেতৃত্ব মেনে নিয়ে এই রাজনীতিটা করছেন। তার মানে তারা ক্ষমতায় যেতে চান, নারী নেতৃত্বকে মেনে ক্ষমতায় গিয়ে ওনারা নারী নেতৃত্বকে নির্বাসনে দিবেন। ব্যাপারটা এরকম না। ফলে আপনি বুঝতে পারছেন, আমি শরিয়া ল মেনে চলার ব্যাপারে তাদের কিন্তু ওনার অনেকগুলো কিন্তু আনরিজলভ জায়গা আসছি। আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ফলে আপনি আসলে কি করছেন? আপনি করছেন হচ্ছে, আমি সহজভাবে বুঝিয়ে বলি, মূর্তির বিরুদ্ধে আপনার প্রতিবাদ আছে, কিন্তু আপনি যখন লন্ডনে থাকেন তখন মূর্তির বিরুদ্ধে কিছু বলেন না, বাংলাদেশে গেলে মূর্তির বিরুদ্ধে বলতে থাকেন। এইটাই হচ্ছে এদের দ্বিচারিতা। ইসলাম যদি প্রযোজ্য হয় তাহলে সারা দুনিয়ার উপরে ইসলাম প্রযোজ্য। ইসলাম লন্ডনে একরকম আর বাংলাদেশে আরেক রকম না। ফলে আপনি ট্রাফালগার স্কোয়ারের পাশে দিয়ে যাবেন, মূর্তি দেখে আপনার গায়ে লাগবে না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে অপরাজয় বাংলা দেখলে আপনার গায়ে লাগে। এইখানে হচ্ছে দ্বিচারিতা, এইখানে হচ্ছে এই কনভিনিয়েন্ট অবস্থা বা কনভিনিয়েন্স দেখে রাজনীতি করার যে ব্যবস্থা, এটা আমরা দেখি। এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যারা ইসলাম নিয়ে রাজনীতি করেন, কথা বলেছেন, যারা রাজনীতি করেন ইসলামকে নিয়ে, তারা এইভাবে ইসলামকে ব্যবহার করে। কিন্তু ইসলামিক দলগুলো, জামাত ইসলাম বারবার বলে আসছে এবং ইসলামিক দলগুলো কিন্তু বারবার বলে আসছে যে ইসলামের একটা বিরুদ্ধ শক্তি, একটা প্রবল প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে, যে কারণে তাদেরকে কখনো কখনো স্ট্র্যাটেজিক হতে হয়। তাতে ক্ষতি কি? বাংলাদেশে যে 80-90% ভোটার যারা এই জামাত ইসলাম বা ইসলামী দলগুলিকে ভোট না দিয়ে আওয়ামী লীগ আর বিএনপিকে ভোট দেয়, এরা কি ইসলাম বিরোধী? তাহলে বাংলাদেশে কারা ইসলাম বিরোধী শক্তি? আমি তো দেখি না। যে দেশে 90% লোক মুসলমান, যে দেশে পৃথিবীর বৃহত্তম ঈদের জামাতগুলি অনুষ্ঠিত হয়, সেই দেশে কি করে আপনারা বলেন যে সেই দেশে ইসলাম বিরোধী শক্তি আছে? মুসলমানরা যাদেরকে ভোট দেয় তারা কি ইসলাম বিরোধী শক্তিকে ভোট দেয়? আমার কাছে এই জিনিসগুলি খুবই এক ধরনের অবাস্তব, ক্ষমতা যাওয়ার লক্ষ্যে এক ধরনের ধর্ম ব্যবহারের, আমার কাছে মনে হয় ধর্মকে ব্যবহার করে রাজনীতির যে প্রক্রিয়া, এটা ধর্মকে তো বড় দলগুলো ব্যবহার করছে। যে ক্ষমতাসীন দল, তাদেরকেও বিভিন্ন সময় আমরা ধর্মের
ব্যবহার করতে দেখেছি। আমি ক্ষমতাসীন দলের রিপ্রেজেন্টেটিভ না, আমি কোনো রাজনীতি করি না, আমি এখানে খুবই সাধারণ মানুষ হিসেবে এখানে কথা বলছি। আমার কাছে মনে হয় যে ধর্মকে ব্যবহার করে কারোই রাজনীতি করা উচিত না। ধর্ম বিশ্বাসের বিষয়, ধর্ম একটি সামাজিক ভাবে আচরণের বিষয়। ফলে সমাজ সকলে মিলে ধর্মকে বুঝবে, জানবে, ধর্ম সম্পর্কে আগ্রহী হবে এবং ধর্মকে পালন করবে। রাজনৈতিকভাবে কিংবা জোর করে কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর এই ডিবেট আমরা আবারও ফিরে আসবো, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান মুক্ত সংলাপ। প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের মুক্ত সংলাপ অনুষ্ঠানে। যেমনটি প্রথমার্ধে বলেছিলাম যে এটি একটি লাইভ ডিবেট এবং এই ডিবেটে আমরা সমসাময়িক অনেক ইস্যুকে তুলে এনেছি। শাহবাগ ইস্যু, হেফাজতে ইসলাম ইস্যু এবং জামায়াত ইসলামের রাজনীতি, এবং সামগ্রিকভাবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমরা সেই ধারাবাহিকতায় কথা বলবো। যারা এইমাত্র টেলিভিশন সেটের সামনে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য বসেছেন তাদেরকে বলছি যে আজকের এই অনুষ্ঠানে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি ডিবেটে। আমার হাতের বাঁ দিকে আছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াত ইসলামের মুখপাত্র যুক্তরাজ্য, এবং ডক্টর আব্দুল নূর তুষার, অ্যাক্টিভিস্ট, সভাপতি বাংলাদেশ ডিবেট ফেডারেশন। আমি এই পর্যায়ে ব্যারিস্টার মোল্লা আপনার কাছে আসতে চাচ্ছি। ডক্টর তুষার বেশ কিছু বিষয়ের অবতারণা করেছেন। জি, আমি অন্য বিষয়ে যাবার আগে আপনি চাচ্ছিলেন যে সেই কথার বিপরীতে কিছু বলার জন্য। আই নিড সাম টাইম ফ্রম ইউ। ফার্স্ট আমি যে কথাটি বলতে চাই যে যুদ্ধাপরাধের যে রায়কে কেন্দ্র করে শাহবাগের আন্দোলন শুরু হলো, জাজমেন্টের কোথাও কিন্তু কাদের মোল্লার জাজমেন্ট যদি আপনি দেখেন, বিচারপতিরা কোথাও বলেন নাই যে আমরা যে লাইফ সেন্টেন্স দেওয়ার সুযোগ রয়েছে, ফাঁসি দেওয়ার সুযোগ রয়েছে, আমরা সর্বনিম্নটি ব্যবহার করলাম। এটি অত্যন্ত ভুল ধারণা যে সর্বোচ্চ শাস্তিটি গ্রহণ করা হয় নাই, এবং জাজরা কোথাও এই কথাটি বলে নাই যে আমরা সর্বনিম্ন লাইফ সেন্টেন্সটি, লাইফ ইমপ্রিজনমেন্ট সেটি দিলাম। ওনারা এই ধরনের কোনো কথা জাজমেন্টে বলেন। কথাটা আসলে আমি বুঝতে পারিনি। না, ওর বোঝার দরকার নাই, বলবো ওনাকে বলতে দেন। অর্থাৎ যদি কাদের মোল্লার মানে উনি যদি অভিযুক্ত, ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের কারণে ওনারা ওনাকে যে শাস্তি দিয়েছেন, আমরা বুঝতে পেরেছি, লাইফ ইমপ্রিজনমেন্টের যে শাস্তিটা দিয়েছেন, সেখানে বিচারপতিরা বলেন নাই যে আমরা, এটা আমরা বুঝতে পেরেছি। আপনি পরেরটা চলে যান প্লিজ, লেট মি ফিনিশ লট অফ ইস্যুস। ওকে, ওনারা কিন্তু আমাকে কিন্তু ফিনিশ করতে দিতে হবে, ইউনিটি ফ্যাসিলিটি। ওকে, ওনারা কিন্তু বলেন নাই যে আমরা যে হয়তো ফাঁসি দিতে পারতাম, না দিয়ে আমরা দিলাম, লাইফ সেন্টেন্স দিলাম। ওনারা কিন্তু এই কথাটা বলেন নাই। এবং যে যদি কেউ এই কথাটি এখন এক্সপ্লেইন করে থাকে, হুইচ ইজ টোটালি রং, আমি ফুল জাজমেন্ট পড়েছি, ওকে, সেখানে এই ধরনের কোনো কথা লেখা নাই। কিন্তু আপনার কাছে একটু জানতে চাই যে সর্বোচ্চ শাস্তিটা কি বলবো। সেখানে ধরেন হচ্ছে যদি হত্যাকাণ্ড এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি কারোর বিরুদ্ধে প্রমাণিত হয়, সেখানে দুটি শাস্তি রয়েছে, একটা হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা মৃত্যুদণ্ড। তো ওনারা কিন্তু কখনো বলে নাই, ওনারা কিন্তু জাস্টিফাই করে নাই যে আমি এই কারণে আমি মৃত্যুদণ্ড দিলাম না, অথবা ওনাদেরকে আমরা লাইফ ইমপ্রিজনমেন্ট দিলাম, আমাকে বিশ্বাস করতে দেন। সুতরাং ওনারা এখন যেই দাবিটা শাহবাগ থেকে করা হয়েছে, এটা অত্যন্ত ভুল ধারণা যে ওনাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হয়েছে, সর্বোচ্চ শাস্তি দেয় নাই। আমি রায় নিয়ে দুইটি কথা বলতে চাই। আমি দুঃখিত, আমি আপনাকে থামাচ্ছি, কারণ এটা কিন্তু আপনার পার্টির জনসভা না। আমি ইন্টারেক্ট করবো এবং এটাই নিয়ম। আমার জানার আছে এই জায়গাটাতে, আপনি বলে চলে যাচ্ছেন, তো আমি তো আবার পেছনে রিওয়াইন্ড করতে পারবো না। আমার এই জায়গাটাতে আপনাকে প্রশ্ন করতে হবে। যখন উনি অনেকগুলো কথা বলেছেন, জি, আমি করেছি, আপনি ধরেই জবাব দিতে হবে। না, আপনি আপনাকে সময় দিচ্ছি। আমি একটা জিনিস আপনাকে বলি, শুধু আপনাকে মনে করে দিই, আপনি জবাব দিচ্ছেন আপনার নিজের মতো করে। এখানে আমাকে একটু বলতে দিতেই হবে। আমি রায় সংক্রান্ত কোনো শব্দ উচ্চারণ করি নাই, আমি এটাও বলি নাই যে ওনাকে আমার কথা বলতে দিতে হবে। আপনি নিজে নিজে বানিয়ে না বলতে হবে না। আমার একটা প্রশ্নের জবাব দেন। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে সর্বোচ্চ শাস্তির এটা এক্সপ্লেইন করা হয়নি, তাহলে কি আমরা ধরে নেব যে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন মৃত্যুদণ্ড নয়? আমি কথা বলছি না, আমি কথা বলছি না। সেখানে শাস্তি দেওয়া যাবে যে এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি যদি কারোর বিরুদ্ধে প্রমাণ হয়, তাকে বলা হয়েছে যে তাকে হয়তো লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া যাবে, যাবজ্জীবন সাজা দেওয়া যাবে, অথবা মৃত্যুদণ্ড দেওয়া যাবে, এই কথাটি বলা রয়েছে। আপনার এই যুক্তিটা আমরা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আপনি পরেরটা যদি যান, বুলবুল সাহেবের এক্সপ্লেনেশন, ওনাকে এক্সপ্লেইন করার জন্য আমি বলছি। ওনারা কিন্তু জাজ এই কথাটা বলা, জাজমেন্ট যখন দেওয়া হয় সেখানে এই কথাটি বলা নেই যে আমি তাকে মৃত্যুদণ্ড না দিয়ে আমাদের বিবেচনায় আমরা তাকে যাবজ্জীবন দিলাম। এরপর আসুন আমি রায় নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে
আচ্ছা, ইউনাইটেড, আমি প্রথমে শুরু করতে চাই, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল জাজমেন্ট দেওয়ার আগে বলেছে, স্টেটমেন্ট দিয়েছে, পরে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, সেখানে ওনারা স্পষ্টভাবে বলেছে ডিউ প্রসেস এন্ড ফেয়ার স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় নাই। এরপর আসেন ওনার রায়ের ব্যাপারে। একটি প্রত্যক্ষ সাক্ষীও বলে নাই যে উনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি যে লার্জ স্কেলে সিস্টেমেটিক, যে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক এই মানে কিলিং এর সাথে একজন লোক জড়িত হওয়ার দরকার ছিল একজন লোককে ফাঁসি দেওয়ার জন্য, উনি এগুলা কোনোটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত না। আপনাকে আমি দুইটা উদাহরণ দিই এই ব্যাপারে। আপনি যদি আসিফ নজরুলের ইউটিউবে বক্তব্য দেখেন, আপনি যদি নুরুল কবিরের বক্তব্য দেখেন, আপনি ইউ উইল বি মোর ক্লিয়ার। বাট এজ এ লয়ার আমি শুধু ইউটিউবে আপনার পক্ষে যারা বলছেন তাদেরই দেখতে হবে না, অন্যদেরটাও দেখতে হবে? ওকে, তাহলে আপনার কাছে যদি কোনো পয়েন্ট থাকে আমি সাজেশন চাচ্ছি। আমি জাস্ট দুজনের কথা বললাম। আর আমার এজ এ লয়ার আমি যে পয়েন্ট বলি যে একজন, সে পয়েন্ট থেকে বলতেছি, একজন প্রত্যক্ষ সাক্ষীও নাই যিনি বলেছেন আমি দেখেছি কাদের মোল্লা তাকে হত্যা করেছে, এই হত্যার প্রক্রিয়ার সাথে উনি ডিকটেশনে জড়িত, লিডারশিপে জড়িত। আপনি আমাকে একটা জিনিস বলেন, আপনি একটা জিনিস আমাকে শুধু উত্তর দেন। আমি আপনাকে না, আমি শেষ করব না, এই জন্য আমি এখানে আপনাকে ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি। আমরা আশা করি আমরা কাঁঠাল নিয়ে আলোচনা শুরু করলে আপনি আম নিয়ে আলোচনা করতে পারেন না। আমি রায় নিয়ে একটা শব্দ বলি নাই। আমি মনে করি না, বলবো এখানে আপনাকে, আমি মনে করি না, আমি এখনো বুঝতে পারি আমি রায় নিয়ে কোনো কথা বলি নাই, আমি কাদের মোল্লার নাম উচ্চারণ করি নাই। আমি মনে করি শাহবাগের দাবিটি যৌক্তিক হতো, বিবেচনাপূর্ণ হতো, রুল অফ ল এর সাথে সঙ্গতিপূর্ণ হতো যদি ওনারা দাবি করতেন। আমরা মনে করি যে ট্রাইব্যুনাল থেকে সুবিচার হওয়া উচিত। কিন্তু ইমরান সরকার সেভারাল টাইমস তার বক্তব্যে বলেছে তারা ফাঁসি ছাড়া এখান থেকে নড়বে না, ফাঁসি দিতেই হবে। সুতরাং ওনারা তো ফাঁসির দাবিতে গিয়েছেন। উনি যে কথাটি বলেছেন যে এটা কারো স্লোগান, এটা কারো স্লোগান না, এটা শাহবাগের মঞ্চ থেকে একটি মানে সিদ্ধান্তমূলক বক্তব্য। ফাঁসি দিতেই হবে, ফাঁসির ডিমান্ড ছাড়া ওনারা কিছু মেনে নেবেন না। ওকে, ইমরানের মুখের বক্তব্য। এটা যদি অন্য কোন রাস্তার কোন ছেলের নরমাল কেউ স্লোগান দিচ্ছে তার বক্তব্য হতো তাহলে সেটা ভিন্ন কথা। বাট ইমরানের মুখের বক্তব্য, প্রেস স্টেটমেন্ট সেভারাল টাইমস এসেছে, ফাঁসি ছাড়া ওনারা অন্য কোন দাবি মেনে নেবেন। আপনার এই বিষয়ে সভ্য গণতান্ত্রিক দেশে ঠিক আছে, যারা পরের পয়েন্টে আসার আগে এই বিষয়ে মেইনটেইন করে তুষার আপনার কাছে ঠিককার এই ধরনের দাবি বাকিগুলো বলেন, আমরা মনে করি একবারে উত্তর দেই, বাকিগুলো বলেন। না, আমাদের বোধহয় বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার উনি বলে দেন, বিজ্ঞাপন বিরতির পরে দেব উত্তর। আমার কিন্তু আরো অনেকগুলো, আপনি বলেছেন যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য হেফাজতের দাবি, আপনি তো বলেছেন আপনি হেফাজতের মুখপাত্র না। পলিটিক্স অফ কনভিনিয়েন্স ইস্যু তুলেছেন, আমাকে আই হ্যাভ টু ডিল উইথ দিস। ইউ ডিল উইথ পলিটিক্স অফ কনভিনিয়েন্স। পলিটিক্স অফ কনভিনিয়েন্স এন্ড দ্য যুদ্ধাপরাধীদের বিচার বানচাল, হেফাজতের যে আন্দোলন। না, হেফাজতের যুদ্ধাপরাধীর বিচার বানচাল আপনি বলেছেন, হেফাজতের যুদ্ধাপরাধীর বিচার বানচালের সাথে আপনি এই অনুষ্ঠানের শুরুতে পরিষ্কারভাবে বলেছেন আপনি হেফাজতের আন্দোলন সম্পর্কে কিছু বলবেন না, কারণ আপনি হেফাজতের স্পোকসম্যান না। এবং আপনাকে যখন প্রশ্ন করা হয়েছে হেফাজতের কোন দাবির সাথে আপনি একমত, সেটা নিয়ে আপনি মন্তব্য করেন নাই। এখন আপনি হেফাজতকে ডিফেন্ড করছেন কেন? আমি am not defending them. You are. I'm not defending. So I have spoken against Hefazat. So if you really want to defend them, then you have to clarify your position on the 13-point demands of Hefazat. হেফাজত যে 0 পয়েন্ট ডিমান্ড করার কথা বলেছেন, আমি প্রথম ডিমান্ডের কথা বলেছি। আপনি একটা নিয়ে বলে আটটা যাচ্ছেন কেন? যুদ্ধাপরাধ নিয়ে তাহলে বলেন। যে ব্যাপারগুলো নিয়ে কথা হেফাজত যুদ্ধাপরাধ নিয়ে একটা শব্দ বলে নাই। ওকে, লেট মি ফিনিশ। ওকে, আপনি যে পলিটিক্স অফ কনভিনিয়েন্সের কথা বলেছেন, এক্স্যাক্টলি, জামাত ইসলামী ডেমোক্রেটিক্যালি একটা দলের রাইট রয়েছে যে আমরা যদি ইলেক্টেড হই, if we get the people's mandate, then আমরা ইসলামিক শাসন পরিচালনা করব অথবা অন্য শাসন পরিচালনা করব। That is their choice, and if the people gives the mandate, Jamaat can change the constitution of Bangladesh and change their party constitution. So it is not a politics of convenience. Okay, আমরা যে কথাটা বলেছি, জামাতের বর্তমান সংবিধান এটা ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে না, কোনো অংশেই নয়। আমরা বলেছি সংবিধানকে চেঞ্জ করে আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশনার অন্যায়ভাবে জনগণের আশাকাঙ্ক্ষার সাথে অসঙ্গতিপূর্ণভাবে জামাত ইসলামকে বাধ্য করেছে তাদের লেজিটিমেট যে দাবি যে আমরা যদি জনগণ কাছ থেকে ম্যান্ডেট পাই, আমরা ইসলামী শরিয়া অনুযায়ী আল্লাহর সার্বভৌমত্ব ইসলামী আইন বাস্তবায়ন করব, এটা তাদের লেজিটিমেট রাইট। কিন্তু আমাদেরকে সাংবিধানিকভাবে এবং নির্বাচন কমিশনার তার ক্ষমতা প্রয়োগ করে আমাদেরকে বাধ্য করেছে সংবিধান চেঞ্জ করতে। It does not mean that we do not have the commitment to Islamic law. So you have something written in your constitution which you really do not believe. You have changed it because somebody else told you to do that. Mr. Abdul Nur Tushar, আমি ক্লিয়ারলি বলেছি আমার যে বর্তমান সংবিধান, it does not contradict with Islam.
But it does contradict with your politics. আমি বলেছি, কারণ আপনি যে রাজনীতি যেটা করছেন, আপনি শরিয়া ল প্রবর্তন করবেন, কিন্তু আপনি সেটাকে নির্বাচন আপনি সেটাকে বদলে দিয়েছেন, আপনি 7 দিয়ে মাস ঢেকেছেন। For the Islamic law to get the mandate from the people before the election. But if you want to get the mandate from the people, you should have আপনার কথা শুনেছি, It is not the politics of আমরা আপনার কথা convenience. You শুনেছি, misunderstood. আমি আপনার কথা শুনেছি, আমি একটু তুষার আপনার কাছে আসতে চাচ্ছি দুটো পয়েন্টে। দুটো না, এখানে 3টা পয়েন্ট আছে। প্রথমত দেখেন, আমি এটা বলেছি যে শাহবাগের যে পারসিভ ভ্যালু, সেখানে শাহবাগের এই তরুণ তরুণীরা মনে করেছে যে বিচারটা হয়েছে সেই বিচারে সর্বোচ্চ যে শাস্তি প্রাপ্য ছিল সেটা হয় নাই। এটা মনে করে তারা সেখানে এই দাবি জানিয়েছে এবং বলেছে যে আপনি এখন ইন্টারাপ্ট করছেন আমাকে, এখন আপনি এখানে ইন্টারাপ্ট করছেন। সর্বোচ্চ শাস্তিটা আসলে কি? একটা আন্দোলনকারী এখানে বলতেই পারে যে আমরা ফাঁসির রায় ছাড়া ফিরে যাব না, কিন্তু এর মানে তো এই নয় যে তারা আইনের সর্বোচ্চ তারা শাস্তি বিচারকে কোনো কথা নাই। তারা বাংলাদেশের আইনে যে ওয়ার ক্রাইম যে ল, আমরা এখানে শোনেন, we are not debating in a court here and we are not debating on the points of law. Okay. we are debating আমাকে আপনি বলতে দিবেন তো, আমাকে তো আপনি বলতে আসছি। দিবেন, ঠিক আছে? এবং এই যে শাহবাগী এইভাবে যে বলছেন, আমি কিন্তু একটাবারও বলি নাই জামাতি, আপনাকে কিন্তু আমি একবারও জামাতি বলি নাই। ফলে আপনারা যখন এইভাবে টার্ম করেন, this is a very bad term. Go to your point. Go to your Exactly. point. You talk to them with respect. You tell them that these are the youth of Bangladesh. এই শাহবাগী কিংবা নোয়াখাইল্লা কিংবা চাটগাইয়া ভাবে যে আপনারা সব বলছেন, go to your point. I'll you don't do that. Go to your point. You don't do that. You should have some respect. আমি একটাবারও কিন্তু এখানে বলি নাই They do not deserve respect. if you say that they do not deserve respect, then যারা মানুষকে ফাঁসি ছাড়া অন্য দাবি মেনে নেবে না, আমি আসছি। যারা বিচারের প্রতি শ্রদ্ধা নাই, যারা সুবিচার চায় না, they do not deserve. very beautiful. You have come to my point. আপনি এইমাত্র আমাকে বললেন, আমি আগেও বলেছি, আমাকে বলতে দেন, বিচারের দাবিকে আমি সাপোর্ট করি। আমাকে বলতে দেন। আপনি এইমাত্র বলেছেন যে যারা সুবিচারকে, এইমাত্র আপনি কি বললেন? এইমাত্র আপনি বললেন না যে আপনি সুবিচারের দাবির প্রতি আছেন? অবশ্যই, হ্যাঁ, আপনি সর্বোচ্চ, কিন্তু আপনি সর্বোচ্চ শাস্তি দাবি করার পক্ষে নাই। দেখেন, এইমাত্র বললেন তো যে এই যে ফাঁসির দাবি, এটা না, আপনি বলতে দেন। আপনি তো এইমাত্র এটা বলেছেন যে আপনি ফাঁসির দাবি যদি কেউ চায়, আপনি যদি ফাঁসির দাবি কেউ চায়, তাহলে সেই দাবির পক্ষে আপনি নাই। এইমাত্র আপনি বলেছেন। দেখেন না, আমার বক্তব্য আমাকে দিতে হবে। না, এইমাত্র আপনি কি বললেন? আমার কথা তো আপনি বলতে পারেন। এইমাত্র তো আপনি বললেন। আপনি বলেন যে আমি কি বলছি, আপনি আমাকে এক্সপ্লেনেশন। আপনি এইমাত্র বলেছেন যে এই যে কেউ যদি এসে বলে, আপনি এইমাত্র বলেছেন। আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি বলেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার সময় আসলে আপনি বলবেন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বলুন। উনি এইমাত্র যেটা বললেন একটু আগে, উনি বললেন যে উনি সুবিচারের দাবির পক্ষে আছেন, কিন্তু কেউ যদি এসে ফাঁসির দাবি করে তাহলে তিনি সেটার পক্ষে নাই। ফলে আমি কথা বলিনি। ওকে, you rewind the tape. Okay, you rewind. আমি বলছি যারা বলে ফাঁসি দিতেই হবে, আপনি যে ফাঁসি ছাড়া অন্য দাবি মানে না, আমি তাদের পক্ষে নই। Fine. হ্যাঁ, ফাঁসি ছাড়া অন্য কোনো দাবি মানে না। Exactly. যারা সুবিচার চাওয়া এবং শুধু ফাঁসি আপনি দিতেই বলেছেন হবে। তো, প্লিজ আপনারা এরকম করলে আমি অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হব। আপনি যখন একজন কথা বলবে, দুজনকে বলছি প্লিজ, আরেকজন দয়া করে কথা বলবেন না। আপনি বলুন। এইমাত্র জনাব মোল্লা উনি যেটা বললেন সেটা আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই। উনি বলেছেন উনি সুবিচারের দাবির পক্ষে আছেন, কিন্তু কেউ যদি বলে ফাঁসি ছাড়া আমি এখান থেকে যাব না, আমরা ফাঁসিই চাই, তাহলে সেই দাবির পক্ষে উনি নাই। সেক্ষেত্রে উনি যদি শাহবাগের এই ফাঁসির দাবির পক্ষে না থাকেন, তাহলে হেফাজতে ইসলাম এসে যে নাস্তিকদের ফাঁসি দাবি করেছে, উনি তাহলে সেটার পক্ষেও নাই। সেটা আগে উনি বলুক আমাকে, আমি সেটা জানতে চাই। ধন্যবাদ, আসছি। কারণ তারাও বলেছে তারা ফাঁসির দাবি ছাড়া এখান থেকে যাবে না, ব্লগারদেরকে ফাঁসি দিতে হবে। তার মানে উনি একদিকের পক্ষের ব্যাপারে কিন্তু উনি অলরেডি বলেছেন, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবেন না। মজার ব্যাপার দেখেন, উনি শুরুতে আপনি তাকে বারবার জিজ্ঞেস করতেছিলেন যে হেফাজতের কোন পয়েন্ট আপনি মানেন, কোনটা মানেন না। উনি এমন একটা পয়েন্ট নিয়ে কথা বলেছেন, সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস। এটা হচ্ছে একটা ধর্মীয় পয়েন্ট, যেটার ব্যাপার থেকে বাকি 12টা পয়েন্ট নিয়ে উনি কোনো কথাই বলেন না। কিন্তু আবার উনি বলেছেন জামাতের মুখপাত্র হিসেবে যে ওনার দল এই লং মার্চটাকে সাপোর্ট করেছে। আপনি আমাকে একটা সহজ বিষয় বলেন, বা দর্শকদেরও আমি জানতে চাই, একটা লোক দৌড় দিয়েছে, দৌড়ের উদ্দেশ্য না জেনে আপনি দৌড়টাকে সাপোর্ট দিয়ে দিয়েছেন। একটা লোক লং মার্চ শুরু করেছে, আপনি সেই লং মার্চের দাবি দেওয়া না জেনেই তাদেরকে সাপোর্ট দিয়েছেন। আপনি বলে দিলেন যে হ্যাঁ আপনারা মার্চ করেন, আপনাদের মার্চের পক্ষে আছি, কিন্তু আপনারা পরে গিয়ে যেটা বলবেন সেটার পক্ষে নাই। এইখানেই হচ্ছে পলিটিক্স অফ কনভিনিয়েন্স, এইখানেই হচ্ছে রেটরিক্স অফ লয়ার। আমি জবাব দেব, এইখানে হচ্ছে জবাব অবশ্যই আপনি দিবেন, জবাব অবশ্যই আপনি দিবেন। এবং এইখানে আরো একটা মজার জায়গা আছে, এখানে আরো একটা মজার জায়গা আছে। যার নামে রায় হলো, কাদের মোল্লার নামে রায় হলো, এই বিচারটা
এই বিচারটা কিন্তু ডিউ প্রসেস অনুযায়ী হয় নাই। একটু আগে জামাতের মুখপাত্র যিনি উনি বলেছেন এই বিচারটায় নানা রকম সমস্যা ছিল, এগুলো হচ্ছে তাদের দাবি দেওয়া। কিন্তু যার বিচার হলো উনি এইভাবে আঙ্গুল তুলে ভি দেখালেন, যে বিচার হয়ই নাই সে বিচার উনি জিতলো কিভাবে? আমি পরের পয়েন্টে যে বিচার অগণতান্ত্রিক সেই বিচার আপনি জিতলেন কিভাবে? আপনি ডক্টর তুষার, আমি আসবো, একজন দর্শক আছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনতে পাচ্ছি, বলুন। Okay, my name is Islam, and I would like to ask a question directed specifically towards the Jamaat Islami representative there. Sorry, I don't know his name. But my question to him, and if you can answer that for me, please. Why do you think there is an attack on Islam worldwide in countries such as Bangladesh, Sudan, Somalia, Afghanistan, Iraq, Palestine, Chechnya? The list just goes on and on. ধন্যবাদ, আপনার প্রশ্নটি পেয়েছি। আমরা যে আলোচনার যে জায়গাটিতে আছি, যে পয়েন্টগুলো নিয়ে কথা বলছি, আমরা সারা পৃথিবীর মুসলমানদের উপরে যে আক্রমণ হচ্ছে বা যে দৃষ্টিভঙ্গি, সেটি নিয়ে কথা বলবার পরিসর এটি নয়। আমাদেরকে অনুষ্ঠানে আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলোকে অ্যাকোমোডেট করতে হবে। আপনি দুটো বিষয় বলেছেন, 3 নম্বর বিষয়টি যদি আমি কি একটু অ্যানসার There is no attack on Islam. There is no attack on Islam in Bangladesh. Nobody has attacked Islam in Bangladesh. Bangladesh proudly hosts one of the largest Islamic mass gatherings, Tabligh Jamaat, every year. Bangladesh hosts different kind of Muslim gatherings throughout the year. Even বাংলাদেশে যদি ইসলামের উপর অ্যাটাক থাকতোই, তাহলে শতকরা 90% লোকের মুসলিম দেশে ইসলামের উপর অ্যাটাক হতে পারে না। ইসলামের উপর অ্যাটাকের কথা যারা বলে তারা মূলত ইসলামকে অপব্যাখ্যা করে, ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে। কিন্তু সারা বাংলাদেশে আমরা দেখলাম যে পুলিশ যারা দাড়ি টুপিওয়ালা আছেন বা ধার্মিক যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করছেন, সেগুলোর ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম। সেটি কেন? পুলিশ অ্যাটাক করেছে, কিন্তু আপনারা এটা দেখেন নাই যে বিভিন্ন মানুষেরা, আমি দাড়ি টুপি শব্দটার ব্যাপারে খুবই আপত্তি করি। কোন দাড়ি টুপি আলাকে প্রহার করার উদ্দেশ্যে পুলিশ বের হয় নাই, বা দাড়ি টুপি দেখলে কেউ কাউকে মারধর করার উদ্দেশ্যে বের হয় নাই। কিন্তু দাড়ি টুপি থাকুক কিংবা নাই থাকুক, যদি কোনো লোক পুলিশের উপর আক্রমণ করে, যদি কোনো লোক থানা আক্রমণ করে, যদি কোনো লোক বিদ্যুৎ কেন্দ্র আক্রমণ করে, আপনাদের এই ইংল্যান্ডে করলে পরে পুলিশ কি করতো? আপনাদের এখানে যখন রায়ট হয়েছে তখন পুলিশ কি করেছে? জনগণের জানমালের উপর যদি কেউ হামলা চালায়, যদি আগের দিন গাড়িতে আগুন ধরায়, পুলিশ তাহলে কি করবে? পুলিশ আমরা রেখেছি কি করতে? পুলিশকে আমরা রেখেছি সেজেগুজে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকার জন্য? এটা তো খুব অদ্ভুত একটা কথা। গণতান্ত্রিক দেশেও হোক আর অগণতান্ত্রিক দেশেই হোক, পুলিশের যেটা কাজ পুলিশ সেটাই করবে। পুলিশ নিশ্চয়ই এরকম কোন ঘোষণা দেয় নাই বা এরকম কাজ করে নাই যে কারো টুপি আর দাড়ি থাকলে তাকে প্রহার করা হবে। কিন্তু হতে পারে টুপি আর দাড়িওয়ালা, টুপি আর দাড়ি পরা কিছু মানুষ গিয়ে আক্রমণ করেছেন কোন জায়গাতে, তখন সেই ভিডিওগুলো আপনাদের এই আর এসেছে। কিন্তু এটা একেবারে অদ্ভুত কথা যে পুলিশ শুধু দাড়ি টুপি আলাদাকে প্রহার করেছে। আচ্ছা, যে পয়েন্টগুলো ডক্টর তুষার বলছিলেন, সেই পয়েন্টগুলোর বিপরীতে আপনার বক্তব্য জানতে চাই, তারপর একটু ব্রেকে যাব। তুষার ভাই মনে হয় এমন ভাবে কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন আমাদের পুলিশটাকে আঙ্গুল চষবে নাকি, না এই শব্দটা আমি বলি নাই। এক্স্যাক্টলি আমি কিন্তু এক্সাক্ট শব্দ বলি না, আমি বলছি মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতোই কথা বললেন, একই সুরে কথা বললেন। ওকে, আমাকে শেষ করতে দিন। I haven't put anybody else's verses in your speech or in মানে you are defending স্বরাষ্ট্রমন্ত্রী? No, I'm not. Likely no, the person has not. বুলবুল স্যার, no, I object বুলবুল হাসান। না, আমার মনে হয় this is not the way somebody should talk to me. আমি স্বরাষ্ট্রমন্ত্রী আমি আসছি, ব্যক্তিগত আক্রমণ, আমি আসছি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর নামও উচ্চারণ করি নাই। আমি কোন আমার মনে হয় উনি কন্টেন্টে চলে যাচ্ছেন। আমি আপনার পয়েন্ট নিয়ে কথা বলছি। আমি যে আপনি যে কথাগুলো বললেন যে পুলিশের ভূমিকা নিয়ে কথা বলছেন, তো পুলিশের ভূমিকা স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে ডিফেন্ড করেছেন, আপনি সিমিলারলি সেভাবে ডিফেন্ড করেছেন, আমি সেটা বলেছি। আপনি একজন উপস্থাপক, ইউ আন্ডারস্ট্যান্ড বেটার। ওকে, লেট মি ফিনিশ। আমি আপনাকে এই শব্দটার উত্তর দিয়ে দেই। আমি আপনাকে উত্তর দিতে হবে না, আপনার অনেক আমাকে জবাব দিতে হবে। আপনি এখন যেভাবে কথা বলছেন আমার মনে হচ্ছে আপনি হেফাজতে ইসলামের আল্লামা শফি সাহেবের মতো কথা বলছেন। You are like a spokesperson of Aওয়ামী লীগ and you are defending স্বরাষ্ট্রমন্ত্রী। Okay, I do not speak in favor of any party. I speak in favor of the people of Bangladesh. We live in Bangladesh. We live there, we eat there, we pray there, and that is our country. You don't talk to me like that. আচ্ছা, আমি আসবো আপনার কাছে। Are you threatening me, Mr.? No, not at all. You just tell me like that. No, you should আচ্ছা, not. আমার মনে হয় যে আপনি আপনার কন্টেন্টে যদি you should not be putting somebody else's comment in and you have done the same job. No, okay, ডক্টর তুষার, আমি আসবো আপনার কাছে, আমি ওনার বক্তব্য শেষ হোক তারপরে আসবো। দেখেন, আজকে শাহবাগদের ব্যাপারে যেই কথাগুলো বলা হয় সেটা হচ্ছে যে শাহবাগে যারা অবস্থান করছেন
কেন ওনাদের ইসলাম বিরোধিতার কথা আজকে বলা হচ্ছে, কেন আজকে বলা হচ্ছে ওদেরকে মানে নতুন করে আইন করতে হবে, যারা ধর্মকে ইনসাল্ট করে ওদেরকে সর্বোচ্চভাবে মানে বাংলাদেশের আইন নতুন করে আইন প্রণয়ন করে তাদেরকে বিচার করতে হবে। আসুন দেখুন শাহবাগের দাবিটির মধ্যে প্রথম দাবিটি কি ছিল, প্রথম দিকে দাবি কি ছিল, সেটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এরপর ওনারা দাবি কি করেছিলেন, ইসলামী ব্যাংক নিষিদ্ধ করতে হবে। ওনাদের যদি ইসলামের প্রতি, আমার মনে হয় একটু মিসকোট করা হচ্ছে, তাদের প্রথম দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার। ওকে, আমাকে শেষ করতে দেন। প্রথম দিককার যে দাবিগুলো ছিল আমি কিন্তু বলেছি, আমি বলেছি যে প্রথম দিককার দাবিগুলোর সাথে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি দিতেই হবে। এরপরে দাবিগুলোর মধ্যে ছিল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ইসলামী ব্যাংক নিষিদ্ধ করতে হবে। তো ওনারা যদি ধর্মের বিরোধী না হয়, ধর্মের যদি শত্রুই না হয়, কেন ওনারা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ কথা বলবেন? ওনারা কেন ইসলামী ব্যাংক নিষিদ্ধের কথা বলবেন? ইসলামী ব্যাংকের সাথে ধর্মের সাথে ওনাদের যদি শত্রুতা না থাকে, ওনারা কেন এই দাবিগুলো নিয়ে আসলেন? ইসলামী ব্যাংকের মালিক ইট ইজ ইরিলেভেন্ট। না, আমি একটু জানতে চাই, কারণ ইসলামী ব্যাংকে যদি নিষিদ্ধ করার দাবি ওঠে, সেটা কি ইসলামের উপর আঘাত কিনা সেটা আমার একটু জানা দরকার। বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংক, আপনি কি জানেন ইসলামী ব্যাংকের মালিকানায় কারা আছেন সেটা কি আপনি জানেন? ইট ইজ ইরিলেভেন্ট, ইট ইজ ইরিলেভেন্ট। যে বাংলাদেশের আপনি জানেন কিনা, আপনি উত্তর দেবেন কিনা সেটা অন্য বিষয়, কিন্তু আপনি জানেন কিনা আমি একটু জানতে চাই। আমি কিন্তু বলেছি এইটা মানে আমার ইস্যুর সাথে ইরিলেভেন্ট, কে মালিক বা কে মালিক না। অবশ্যই আপনি ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছেন, সেটার মালিকানা নিয়ে কথা বলবেন না। দেখেন, আমি যে কথাটা বলতে চাই বিষয়ের সঙ্গে এটি জড়িত, কিন্তু আমি কাদের বিরুদ্ধে ফাইটটা করছি, কাদের বিরুদ্ধে দাবিটা করছি। আপনি কিভাবে জড়িত আপনি বলেন আমাকে। আপনি কাদের বিরুদ্ধে দাবিটা করছেন? একটা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করতে, কেউ যদি অন্যায় আজকে বলেন যে এটিএন বাংলা নিষিদ্ধ হবে, আমাকে জানতে হবে এটিএন বাংলার মালিক কে, তার আইডিওলজি কি। এটিএন বাংলার মালিক যদি রাস্তায় কাউকে মেরে এসে থাকে, তার বিচার হইতে পারে, কিন্তু এটিএন বাংলা নিষিদ্ধ করতে হবে তার রাস্তায় কাউকে মারলে। আমি বলছি না, আমি বলছি মালিক কে আপনি জানেন কি? না, আপনি তো অন্য কোশ্চেন আসতেছেন, আপনি দিতে চাচ্ছেন না কেন? না, আপনি স্কেপ করছেন কেন? না, আমি আপনি কি ভয় পাচ্ছেন যে সত্যটা বেরিয়ে আসলে অন্য ভয় পাওয়ার কিছু না। আপনি আসেন পরে, আপনি যদি আমাকে এই কোশ্চেন করেন ইসলাম ব্যাংকের মালিককে, আমি জবাব দেবো, কিন্তু আমাকে এই কোশ্চেনের ভিতরে ইসলাম ব্যাংক নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের প্রথম শরিয়া ভিত্তিক, বাংলাদেশের প্রথম জানার জন্য। নো মিস্টার বুলবুল, আমি একটু উৎসাহী। আপনি যদি আমাকে এই কোশ্চেন করতে চান একটু পরে করেন, আমি জবাব দিচ্ছি। বাংলাদেশের প্রথম শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠিত, ইসলামিক শরিয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত একটা ব্যাংককে আপনাকে নিষিদ্ধ করতে হবে, ধর্মভিত্তিক রাজনীতিকে আপনি নিষিদ্ধ করতে হবে। আপনারা কারা? আপনারা তারা যেই রাজীবকে কে মেরে ফেলেছে সেটা তো আমরা জানি না, কিন্তু রাজীবকে মৃত্যুর পরে যিনি স্বঘোষিত নাস্তিক, যার বিরুদ্ধে 2012 মামলা করা হলো, যেই ব্লগারদের বিরুদ্ধে 2012 মামলা করা হলো, সেই রাজীবকে আপনারা শহীদ ঘোষণা দিলেন এবং বর্তমান সরকার পার্লামেন্টে শোক প্রস্তাব আনলেন এবং ওনার বাসায় যে প্রধানমন্ত্রী বললেন যে মানে জামাত শিবিরের রাজনীতি আর চলতে পারে না। তা আপনারা তো নাস্তিকদের পক্ষে অবস্থান নিলেন। শাহবাগ এবং সরকার তো যে স্বঘোষিত যিনি নাস্তিক, তাকে জোরপূর্বক ভাবে কিন্তু কেউ নাস্তিক বলছে না। থাবা বাবা নামে যে উনি লিখতেন, শাহবাগের আন্দোলনের কজন নাস্তিক আপনি কি গুণে বলতে পারবেন? জানা আছে আপনার? ওকে, আমি এই ব্যাপারে দেখেন, শাহবাগ নাস্তিকতাকে প্রমোট করে, শাহবাগ নাস্তিকদের পক্ষে, শাহবাগ নাস্তিকদের পক্ষে লড়াই করছে। আমি জবাব দিচ্ছি। আপনি একটা মাইন্ডসেট নিয়ে এসেছেন, যা বলতে চান সেটি বলে যাচ্ছেন, আমার প্রশ্নের ধারের কাছেও আপনি যাচ্ছেন না। একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে আপনার ভাইয়ের। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার ভাই যে উনি আছেন ওনার কাছে, যে উনি চটে গেলেন যে আবু বকর মোল্লা বললেন যে স্বাভাবিক, ওরা তো স্বাভাবিকের ছাড়া তো আর কিছু না। কারণ আমি খুশি হতাম আবু বকর মোল্লা যদি ডাইরেক্ট ওদেরকে নাস্তিক বলতেন, কারণ এরা সরাসরি আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করেছে। আচ্ছা, ধন্যবাদ। আপনার বক্তব্য পেয়েছি, সে বিষয়ে আমরা আসবো, কিন্তু আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পরে আপনার এই প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকুন। আপনার সেবায়, আপনার পাশে। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের মুক্ত সংলাপ অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ সেগমেন্টটিতে এসে উপনীত হয়েছি এবং এই পর্যায়ে আমরা আমাদের প্রথম দুটি পর্বের যে আলোচনা, সেই আলোচনার ধারাবাহিকতায় প্রশ্ন করতে চাই। প্রথমেই ডক্টর তুষার, একদম বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে যে দর্শক ফোন করে বলেছিলেন যে এটা যে শাহবাগী বলা হয়েছে তাদেরকে নাস্তিক বলা উচিত, এবং যেটি ব্যারিস্টার আবু বকর মোল্লা তিনিও বলার চেষ্টা করেছেন যে শাহবাগের ওই মঞ্চ থেকে নাস্তিকতাকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। একদমই মিথ্যা কথা, এটা একেবারেই ভুল।
যে ওই মঞ্চ থেকে কেউ আল্লাহ কিংবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে। যদি সেই আশেপাশে বা সেই মঞ্চে কখনো কোনো এই ধরনের নাস্তিক বা এই ধরনের বক্তব্য দানকারী উঠে গিয়ে থাকে, সেটা এত বড় একটা আন্দোলনের মধ্যে একজন দুজনের উঠতেই পারে। কিন্তু প্রধানমন্ত্রী নিজে স্বয়ং যখন গিয়ে রাজীবের বাড়িতে গিয়ে বলেন যে তিনি শহীদ, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, যেটি আবু বকর মোল্লা নিজেও বলেছেন, তাহলে কি ওই যে তার যে ব্লগে আল্লাহ খোদাকে অবমাননা করে যে লেখাগুলো হয়েছে সেগুলোকেই কি সমর্থন? আমি এই ছেলেটির ব্লগ কখনো পড়ি নাই, কারণ আমি একজন মুসলিম হিসেবে আমি কখনোই যদি কোথাও দেখিও যে এই ধরনের কোনো আলোচনা হচ্ছে, আমি সেই আলোচনা অংশও নেই না, আমি এই আলোচনার দিকে তাকাইও না, এবং এগুলাকে আমি আবর্জনা হিসেবে পরিত্যাগ করি। কারণ এইরকম গালিগালাজ, এইরকম নিন্দা বা এই ধরনের কাজ সারা দুনিয়াতে বহুবার বহু মানুষ বিভিন্ন জায়গাতে করেছে, করছে, আমার ধারণা ভবিষ্যতেও করবে। এদের দিকে তাকানোর আমি কোনো কারণই মনে করি না, এদেরকে আমি কোন আলোচনার বিষয় বলে মনেও করি। সেটা তো আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, কিন্তু রাষ্ট্রের প্রধান যখন, আমি তো এখানে ব্যক্তিকে, আমার মতামতকে আমি রিপ্রেজেন্ট করছি, আমার যেসব বিষয়ে মতামত আছে আমি সেগুলাই দিয়েছি। রাষ্ট্রের প্রধান যদি এটা বলে থাকেন, আপনার উচিত রাষ্ট্রের প্রধানকে প্রশ্ন করার জন্য কেন বলেছেন। আপনি সেটিকে, আমি তো এটা বলি না, আমি সেটাকে কিভাবে মানে সমর্থন করেন কিনা, বা আমি রাষ্ট্রের প্রধান যে দ্বিতীয় শহীদ হিসেবে, প্রথম শহীদ হিসেবে রাষ্ট্রপ্রধান এটা বলেছেন, রাষ্ট্রপ্রধানের উত্তর দেওয়া উচিত। আমি তো এটার ব্যাপারে কোনো মন্তব্যই করব না। কিন্তু আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে শাহবাগের সকলে নাস্তিক কিনা, শাহবাগে আমিও গিয়েছি, অতএব আমাকেও তাহলে নাস্তিক বলতে হবে। আমি কাদের মোল্লা সাহেবকে বিনীত অনুরোধ করবো যে আপনি এই অনুষ্ঠানে, আবু বকর মোল্লা সাহেবকে আমি বিনীত অনুরোধ করবো যে আপনি আমাকেও বলেন আমি নাস্তিক। ওখানে আমি গিয়েছি, আমার আত্মীয় স্বজনরা গেছেন, বন্ধু বান্ধবরা গেছেন, আমরা যুদ্ধাপরাধের বিচারের দাবি করেছি, আমরা সুবিচারের দাবি করেছি। আমরা সুবিচারের দাবি করেন নাই, আমি করেছি। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমার উত্তর আমাকে দিতে বলতে হবে। আমরা এখানে অসংখ্য লোক গিয়েছি, আমরা সুবিচার এবং যুদ্ধাপরাধের বিচারের দাবি করেছি। এখন উনি আমাকে বলুক যে আমি নাস্তিক, যিনি এই টেলিফোনে এরকম বলেছেন যে এদের সবাইকে ঢালাওভাবে নাস্তিক বলে দাও, যারা এরকম বলে তারাই মূলত ইসলাম বিরোধী। কারণ ইসলাম কোনোভাবেই তথ্য প্রমাণ ব্যতি রেখে, এমনকি একজন মুসলিম যদি উনি দেখেন যে হি ইজ আ প্র্যাকটিসিং মুসলিম বা হি ইজ ক্লেমিং হিমসেলফ টু বি এ মুসলিম, আপনি তাকে এইভাবে আক্রমণ করতে পারেন না। এমনকি ইসলাম এটাও বলেছে যদি কেউ জানো মুনাফিক, তারপরেও তাকে কিন্তু সরাসরি এরকম কাফের কিংবা এরকম কোনো গালি দেওয়া যাবে না। মুনাফিককে এমনকি মুনাফিক বলেও গালি দেওয়া যাবে না। এইটাই কিন্তু ইসলামের রীতি। আপনাকে যদি আপনি দেখেন যে এই ধরনের কোন বিষয় আছে, একজন দুজন বা তিনজন, ওইখানে কি 3 জন বা 5 জন লোক গেছে, ওইখানে গেছে কয়েক লক্ষ লোক, এই কয়েক লক্ষ লোক নাস্তিক, এটা যদি কেউ বলেন, আমি বলবো যে সেখানেই সুস্থ মস্তিষ্কের চিন্তা ভাবনার অভাব আছে। ধন্যবাদ। একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আমি প্রথমে আমি সালাম জানাচ্ছি তুষার ভাইকে। আমি ওনাকে পার্সোনালি অনেক কিছু চিনি। তুষার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আমি আপনার বাড়িতে গেছি, আপনাকে পার্সোনালি চিনি। আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটি করুন দর্শক, আপনার ব্যক্তিগত আলাপচারিতার প্ল্যাটফর্ম কিন্তু এটি নয়। আমি আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাচ্ছি ওই ভাইটাকে। হ্যালো, বলুন। জি, আমাদের ভাই, উনি বলেছেন এবং সম্পর্কে, ইসলামী ব্যাংক সম্পর্কে। আমার প্রশ্নটা হচ্ছে ইসলামিক, হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ইসলামী ব্যাংক উনি বলেছেন শরিয়া আইনসম্মত। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, ওইখানে আমি যতটুকু আমার ছোট্ট জ্ঞানে জানি ততটুক, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে সুদ। লাভ হচ্ছে গিয়ে যেখানে 50% ক্ষতি, 50% লাভের সুযোগ আছে, সেটাই ব্যবসা, এবং ওখানে যদি আমি লাভ পেয়ে থাকি ওইটাই লাভ। আর যেখানে ক্ষতির মোট কমপ্লিটলি কোনো পসিবিলিটি নাই, আমি যেটাই পাবো সেটাই সুদ। তাহলে ওনারা কি আমাদেরকে সেই টেস্কোর মতো বিফ বলে আমাদেরকে হর্সের মিট খাওয়াচ্ছে না? তার মানে দর্শক, প্রফেশনাল ক্যাপাসিটি কি? আমি আসছি, বেস্ট বললাম, আমি আসছি। প্রিয় দর্শক, আমি ইসলামী ব্যাংকের এই যে সুদ বা তারা যেভাবে ব্যাংকিং করছেন সেই পদ্ধতি নিয়ে কিন্তু বিতর্ক করার জন্য আমরা এখানে বসিনি। ইসলামী ব্যাংক বন্ধ করার যে দাবি, সেই দাবিটি ঠিক নয়, যেটি আবু বকর মোল্লা বলেছেন, সেটির সঙ্গে আমরা ডক্টর তুষারের মতামত পাইনি, কিন্তু সেটির পদ্ধতিগত বিষয়গুলো নিয়ে বা ব্যাংকিং নিয়ে আমরা আজকে এখানে কথা বলবো না। আপনি যদি সংক্ষেপে অ্যাড্রেস করতে চান, আপনি দু এক কথা বলতে পারেন। তিনি যেটি, আচ্ছা, উনি যে কথাটি বলেছেন, যে আমি জানতে চাইছিলাম যে ওনার প্রফেশনাল ক্যাপাসিটি কি। আমার মনে হয় যে এই ব্যাংকিং এর যে রুলস, এটা নিয়ে তর্কে না যাওয়াই ভালো। আমি একটু অ্যান্সার দিয়ে দিই। আসলে আমি ওনার প্রফেশনাল ক্যাপাসিটি জানতে চাচ্ছিলাম যে উনি কোন ক্যাপাসিটিতে ইসলামী ব্যাংক যে শরিয়া ভিত্তিক না, উনি কোন ক্যাপাসিটিতে এই কথাটা বলছেন। স্যার, ইজ হি এ শরিয়া স্কলার
Does he know Islam properly? Has he got the certification and authority? একদম ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছেন। উনি যদি ভুল বলে থাকেন আপনি আমি আপনাকে বিনয়ের সাথে আবার বলি, ভাইজান বিনয়ের সাথে আমি বলি, ভাইজান আমি আপনাকে একটা শরিয়া কাউন্সিল দ্বারা পরিচালিত, বাংলাদেশের বিজ্ঞ শরিয়া কাউন্সিল দ্বারা পরিচালিত এবং ওয়ার্ল্ড রিনাউন্ড ইসলামিক স্কলার যারা, ফকি যারা, তারা ইসলামী ব্যাংকের কমপ্লায়েন্স উইথ শরিয়া ওনারা এটা অ্যাডভাইস করে। ওকে, সুতরাং আপনি বললেন না যে ব্যাংকটার মালিক কে? ওকে, এটার মালিক কি কোন যুদ্ধাপরাধী? এটার মালিক কি কোন জামাত নেতা? এটার মালিক কি জামাত ইসলাম? আমার মনে হয় যে এই আলোচনা আমি যেতে চাই না, যেহেতু আপনি বলছিলেন যে আপনি বিষয়ে জবাব আপাতত দিতে যাচ্ছেন না। এই মুহূর্তে আসলে আমি অন্য ইস্যু নিয়ে কথা বলতে চাই, যে কারণে এত বিতর্ক, এত আন্দোলন নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে আর কথা বলতে যাচ্ছি না, দুঃখিত। আমি একটু জানতে চাই আপনার কাছে যে 1971 সালে জামায়াত ইসলামের যে ভূমিকা, আপনাদেরকে যুদ্ধ অপরাধী বলা হয় বা মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠন করেছিল জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা, এখন যারা শীর্ষ পর্যায়ের নেতা তাদের অনেকেই। তো আমার প্রশ্নটি হচ্ছে যে আপনারা বারবার বলছেন যে সেটা একটা রাজনৈতিক বিরোধিতা ছিল। আমার প্রশ্নটি হচ্ছে যে যখন দেশে গণহত্যা শুরু হয়ে গেল তখন তো সেটি আর রাজনৈতিক বিরোধিতার মধ্যে থাকলো না। আপনারা যাদেরকে, আপনার নেতারা যাদেরকে সমর্থন করেছিল তারা গণহত্যা চালাচ্ছিল, তার মানে আপনি একজন গণহত্যা চালাচ্ছেন দেশ জুড়ে, সেটিকে সমর্থন করছেন বা করেছেন। আমি আসতেছি আপনার এই পয়েন্টে। আমি সংক্ষেপে শাহবাগ কেন্দ্রিক এই আলোচনা কিন্তু শ্রদ্ধেয় তুষার ভাই কিছু কথা বলেছেন, আমাকে একটু সংক্ষেপে, তাহলে অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে যাবে, আমরা কথা বলতে থাকবো, আমাদের সংবাদে চলে যেতে হবে। আমি আসছি, আমি সংক্ষেপে আমি বলছি যে 2012-এ আমি যেই কারণে ব্লগগুলা পড়লাম, আমার যে কলিগ ব্যারিস্টার ফাতেমা আনোয়ার 2012-এ এই ব্লগারদের বিরুদ্ধে মামলা করেছে। ওনার বক্তব্যের সঙ্গে কি আপনার দ্বিমত আছে? তাদেরকে অবশ্যই দ্বিমত আছে। কোন বক্তব্যের সঙ্গে? দেখেন, ওনার বক্তব্যের সাথে আমার দ্বিমত হচ্ছে যে শাহবাগের এই প্রজন্ম মঞ্চের যারা লিডার, তারা যারা নাস্তিক, স্বঘোষিত ইসলাম বিরোধী, আপনি তো এই কথাগুলো বলেছেন, আপনি রিপিট করছেন, তাদেরকে প্রমোট করেছে। বর্তমানে সরকার যাদেরকে অ্যারেস্ট করেছে, আমাকে সরকার যে মানে অখ্যাত যে 4 জন ব্লগারকে, এর মধ্যে শুধুমাত্র আসিম মহিউদ্দিনকে পরে অ্যারেস্ট করা হয়েছে। হি ইজ ওয়ান অফ দ্য মেইন অর্গানাইজার অফ দ্য শাহবাগ, যারা অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে। তাদের বিরুদ্ধে কোর্টে রায় হওয়ার পরে ইমরান তাদের রায় মানে তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো এটার প্রতিবাদ সমাবেশ করেছে। যারা স্বঘোষিত নাস্তিক 84 জন ব্লগারের লিস্ট, যার কিছু আলেম সরকারের কাছে জমা দিয়েছে। 1 বছর, মোর দেন 1 ইয়ার তাদেরকে তো অ্যারেস্ট করাই হলো না, তাদেরকে প্রমোট করা হলো, তাদের ব্লগগুলো পর্যন্ত বন্ধ করা হলো না। সরকার প্রমোট তো করলেনই, ওদেরকে জন্য শোক প্রস্তাব দিলেন, দ্বিতীয় প্রজন্মের প্রথম শহীদ বলেন। আমি এরপর আসছি আপনার পয়েন্টে। একজন দর্শক আছে, আমি দর্শকের সঙ্গে কথা বলে ফিরে আসছি। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, দেশের একজন স্বাধীন মানুষ হিসেবে আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যে প্রশ্নটা আমি তুষার ভাইকে করতে চাচ্ছিলাম, সে প্রশ্নটা হচ্ছে যে উনি কনভারসেশনে বলেছেন যে উনি ব্লগারদের সম্পর্কে তেমন একটা জানেন না, উনি ব্লগ পড়েন না। না, এটা আমি বলি নাই। না, এটা আমি বলি নাই। আমি বলেছি যে আমি আল্লাহ এবং রসুলের বিরোধী কোনো ব্লগে চোখ দেই না এবং সেগুলো পড়ি না। আমি জানি না, এই কথা বলি নাই। আমি নিজে ব্লগ করি, আমার ব্লগ আছে, আমি সেখানে ব্লগ লিখি এবং সেই ব্লগ একটা জায়গাতেই আছে, একটা সিঙ্গেল ব্লগ। আমার ওইটা ছাড়া আর কোনো ব্লগ নাই এবং সেই ব্লগটি আমি গত 4 বছর ধরে ব্যবহার করি না। আমি শেষ এন্ট্রি দিয়েছি 4 বছর আগে। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে যদি 42 বছর পরের ঘটনা নিয়ে আজকে একটা স্বাধীন দেশকে সরকার বিপদে ফেলে দিতে পারে, আর বাক স্বাধীনতার নামে যারা আল্লাহ এবং নবী রাসূলদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্ত স্বাধীন দেশে দাঁড়ায় কথা বলে, সরকার যখন তাদেরকে সমর্থন করে, সেটা কতটুকু দুষ্টতার সামিল একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, যেটা যুদ্ধ অপরাধের নামে প্রহসন করে, যেখানে বাংলাদেশ হলমার্ক দুর্নীতি করলো, সরকার হলমার্ক দুর্নীতি দেখলো, শেয়ারবাজার দুর্নীতি হইলো, হাজারো তরুণের জীবন কায়রা নিল, সেগুলির কোনো বিচার না করে 42 বছর মানদাতা আমলের যুদ্ধ অপরাধীদের বিচার করে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ভেঙে দেওয়া হইলো, সেটার বিচার কেন করলো না সরকার, এবং কেন শাহবাগীদের পক্ষ নিয়ে আল্লাহ এবং নবী? ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন পেয়েছে, আপনার বক্তব্য পেয়েছে। আমি অত্যন্ত সহানুভূতিশীল আপনার প্রতি। কেন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, এজন্য আপনার যে খুব কষ্ট হচ্ছে, আমরা সমব্যথী এই বিষয়ে। আমি ব্যারিস্টার মোল্লা আপনার কাছে আসতে চাচ্ছি যে গণহত্যাকে কি তাহলে সমর্থন করেছিল ওই সময়? বলুন সাহেব, আমি আশা করব আপনি কোন পক্ষে অবস্থান করবেন না। ভয় পাচ্ছেন? অফকোর্স নট। আমি 71-এর কথা বললেই কেমন যেন আপনি জড়সড় হয়ে যান এবং আপনি আমাকে এক প্রতিপক্ষ বানানোর চেষ্টা করলেন। আমি আপনাকে প্রশ্ন করেছি যে গণহত্যাকে কি সমর্থন করেছিল কিনা, আপনি বলছেন যে রাজনৈতিক সমর্থন ছিল পাকিস্তানের প্রতি। দেখেন, আমি আপনাকে ভয় পাবো না, আমি কাউকে, আল্লাহকে ছাড়া আমি কাউকে ভয় পাই না। ওকে, সো আমি ভয় পাওয়ার কোনো কোশ্চেনই আসে না।
কিন্তু আপনি যে নির্বাচন কমিশনের ভয়ে আপনারা পরিবর্তন করে ফেললেন, ভয় না তো, অবশ্যই আমাকে ভয় পাচ্ছেন, এটা অবশ্যই ভয় না। আমি বলেছি আমার সংবিধান বা ইসলামের প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না। সুতরাং আমরা বর্তমান কন্ট্রাডিকশন না যে সরকার অন্যায়ভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, লেজিটিমেট অধিকার কেড়ে নিয়েছে। একটু কথা বলতে মানে আমি যে কারণে আপনাকে বলছিলাম আপনি কোনো পক্ষে অবস্থান নেবেন না। আপনি যেভাবে মানে একজন শ্রোতাকে রেসপন্ড করেছেন তাই সেটা থেকে আমি বলছি যে আপনি কোনো পক্ষে অবস্থান না নেওয়া উচিত। আপনার পক্ষের কাউকে যদি আমি ওনারকে আপনি যেভাবে রেসপন্ড করছেন আমি সেটার ব্যাপারে বলছি। একটা দেশে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হয়েছে একটা যুদ্ধের সময়, তাদের বিচার কেন চাওয়া হচ্ছে এই কথা যদি কেউ প্রশ্ন করে আপনার কি মনে হয় তাকে কি উত্তর দেওয়া উচিত? যে আপনি ঠিক বলছেন, আপনাকে অ্যাপ্রিশিয়েট করছি, আমি সেটি বলবো না? তাহলে আপনি এখানে বসুন, আমি ওখানে বসি। আপনি যদি আমাকে শেখান যে কোনটার, আমি আপনাকে শেখাচ্ছি না, তাহলে আমি বলছি যে আমি বলছি বলেছি, আপনি আমার প্রশ্নের উত্তর দেন প্লিজ। আপনাকে আমি আমন্ত্রণ জানিয়েছি, আপনি আমার সম্মানিত অতিথি, আপনি যদি আমার প্রশ্নের উত্তর সরাসরি চলে যান। অফকোর্স আমি দিচ্ছি, কিন্তু আমাকে কথা বলতে দিবেন না, আপনি আমাকে কথা বলতে বলুন। আমি সেটি দিয়েছি, আপনি অপ্রাসঙ্গিক কথা বলছিলেন। আমি অবশ্যই আপনি বিয়ন্ড ইওর ক্যাপাসিটি আপনি ওনাকে রেসপন্ড করেছেন। অফকোর্স না, অফকোর্স না। আমি আমার অধিকার বলে আমি কথা বলছি, আমি আমার অধিকার বলে আমি জানি, আমি আমার অধিকার বলে আমি কথা বলছি। ইট ইজ মাই রাইট। আমি ওনাকে সহানুভূতি জানিয়েছি। আপনি গণহত্যা এই প্রোগ্রামে কোনো কিছু আপনি আমাকে রেসপন্ড গণহত্যা বিষয়ে কথা বলতে চান? অফকোর্স না, আপনি আমাকে যে কোশ্চেন করবেন। আমি 71 সালে কি 71 সালে কি গণহত্যা হয়েছিল? অফকোর্স। কারা করেছিল? আচ্ছা, আমি প্রশ্নগুলো আমি মিস্টার তুষার, ইউ আর নট দ্য প্রেজেন্টার, ওকে? যে আমি প্রশ্ন করছি, আপনি আমার প্রশ্নের উত্তর দিন প্লিজ। আমি জিজ্ঞেস করছি যে 71 সালে যদি গণহত্যা হয়ে থাকে, সেই গণহত্যাকে কি আপনারা সমর্থন করেছিলেন? অফকোর্স না। যারা গণহত্যা করেছিল তাদেরকে সমর্থন করেছিলেন? না। আচ্ছা, করিনি। তাহলে অবস্থান কি ছিল 71 সালে আপনাদের? দেখেন, প্রফেসর গোলাম আজম সাহেবের একটা বই আছে, জীবনে যা দেখলাম। এই বইটা থেকে প্রসিকিউশন রেফারেন্স টেনেছে, ইনভেস্টিগেশন রেফারেন্স টেনেছে কোর্টে, ট্রাইব্যুনালে, এবং ডিফেন্স পক্ষ কথা বলেছেন, এবং কিছুদিন আগে জাজ সেই বই থেকে রেফারেন্স টেনেছেন। এটা মূলত প্রফেসর গোলাম আজম সাহেবের জীবনী। তো উনি যে কথাটি বলেছেন যে আমরা উনি পাকিস্তান সরকারকে যখনই যে অবস্থার সুযোগ ছিল সেখানে উনি ক্লিয়ার দুই সময় ওনার সাথে যখনই দেখা হয়েছে উনি বলেছেন যে পাকিস্তান সরকার যা করছে বাংলাদেশের জনগণের প্রতি এটা অন্যায় করেছেন। আপনি যদি ট্রাইব্যুনালের প্রসিডিংস দেখেন, অত্যন্ত দুঃখজনকভাবে প্রফেসর গোলাম আজম সাহেব তার জীবনীতে লিখেছেন, মনে হয় পাকিস্তানি বাহিনী যেভাবে নির্যাতন করেছে, যেমন মনে হয় না যে এটা তার দেশের লোকজনের প্রতি করেছে, এটা শত্রু দেশের উপর নির্যাতন করেছে। এবং ওনারা, প্রফেসর সাহেব বলেছেন যে আমার ক্যাপাসিটি যখনই পাকিস্তান সরকারের কারোর সাথে যখন দেখা হচ্ছে, বাংলাদেশে যারা পলিটিক্স করতেন, যেহেতু উনি একটি দলের প্রধান ছিলেন, ওনাদেরকে পাকিস্তান সরকার বিভিন্ন সময় ডেকেছেন, পূর্ব পাকিস্তান সরকার। উনি যখন মিটিং এ গিয়েছেন উনি প্রতিবাদ করেছেন, উনি বলছেন যে পাকিস্তান সরকার যে ওয়েতে গণহত্যাটাকে আপনারা সমর্থন করেন। ডেফিনেটলি সমর্থন করেন। গণহত্যার এই যে বিচার বা যুদ্ধাপরাধ একটা হয়েছে, আপনি স্বীকার করছেন? অবশ্যই। আপনারা গত 42 বছরে কবার আপনারা সেই দাবিটি তুলেছেন যে পাকিস্তানিরা যে গণহত্যা, আপনারা তো করেননি, গণহত্যা তো আপনারা করেননি, আমরা সমর্থন করি না। হ্যাঁ, আপনারা সমর্থন করেন না। তাহলে পাকিস্তানি যে গণহত্যা করেছে সে বিষয়ে কখনো কি দাবি উত্থাপন করেছেন গত 42 বছরে? ওকে, আসুন এই পয়েন্টটি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। সেটা হচ্ছে যে এই দাবিটা প্রাইমারিলি করা উচিত। জামাত ইসলামী কখনো সরকারের মানে জাস্ট একবার শুধুমাত্র বিএনপি সরকারের মাইনর পার্ট ছিল। আমাকে শেষ করতে দেন, আমাকে এক্সপ্লেন করতে হবে। সরকারে যারা ছিলেন, স্বাধীনতার পরবর্তী যে সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিলেন, ওনারা কিন্তু, আমি বারবার আমার বিভিন্ন টকশোতে বলি, for various reasons, there may be international reason or local reason or maybe his own political stand, ওনারা কিন্তু ট্রাইপার্টি অ্যাক্ট 1974 যেটা করলেন। আপনি আমার প্রশ্নটি বুঝতে পারেননি। আমি বলছি অবশ্যই আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, কিন্তু সরকারে থাকতে হবে এমন কোনো কথা না। আমি ইন প্রিন্সিপাল আপনি দাবি করেছেন কিনা? ওকে, দেখেন, বিরোধী দলে থাকেন, সরকারি দলে, আমাকে শেষ করতে দেন। আপনি দাবি করেন কিনা? আমি অ্যানসার দিচ্ছি। শেখ মুজিবুর রহমান
সাহেব শেখ মুজিবুর আমাকে রহমান শেষ করতে ডিফেন্ড কিন্তু আমাকে বলতে দেন কিন্তু আপনি পার্টি এখানে নেই, আপনি তাকে নিয়ে কথা বলছেন। আমি পার্টি নিয়ে কথা বলছি না। হি ওয়াজ দ্য হেড অফ স্টেট, ফার্স্ট প্রাইম মিনিস্টার এন্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য বাংলাদেশ। আমাকে শেষ করতে দেন, আমাকে অ্যানসার দিতে হবে। আমার অ্যানসারটা ওনার সাথে রিলেটেড, সুতরাং আমি ওনাকে কোট করতে হবে। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটার উত্তরটা আপনি আমি অবশ্যই দিচ্ছি, আপনি কি মনে করেন ট্রাইপার্টি অ্যাক্টের মাধ্যমে ট্রাইপার্টি অ্যাক্টের মাধ্যমে আমরা বহুবার শুনেছি, ট্রাইপার্টি অ্যাক্টের মাধ্যমে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি যুদ্ধাপরাধী গণহত্যাকারীদেরকে ক্ষমা করে দিয়েছেন। এরপরে এই চুক্তির পরে আমরা এইটা মানে দাবি জানানোর কোনো যৌক্তিকতা থাকতে পারে না। ধন্যবাদ। বাট বিচার হইতে পারে। এখন ডক্টর তুষার আপনার কাছে আসতে চাচ্ছি। আমি আসলে আপনার এই অনুষ্ঠানের আপনি কি নিয়ে আলোচনা করছেন আমি সেটা বুঝি নাই বুলবুল হাসান। কারণ আমরা আলোচনা শুরু করেছিলাম যে জায়গাতে, সেখান থেকে আলোচনা গিয়ে ঠেকলো ব্যাংকে, এবং সেই ব্যাংকের মালিককে আমি বারবার জানতে চাইলেও উনি কিন্তু বলছেন না, কিন্তু আবার উনি এই ব্যাংকটার সমর্থনও করছেন। কি পয়েন্টে করছেন? কারণ এই ব্যাংকটার নামের আগে ইসলাম আছে, সেই জন্য যা কিছু নামের আগে এবং পরে ইসলাম আছে সবই তার মানে ইসলাম সম্মত, এটা আমি ধরে নিচ্ছি। ভালো কথা। দ্বিতীয় হচ্ছে ধরে নিচ্ছি কারণ আপনি এটাই একমাত্র যুক্তি দিয়েছেন যে এই ব্যাংকটা, কিন্তু আমি যেটা বুঝি, আমি মালিককে আরো অনেক কথা বলেছি, মালিককে আমি আপনার কাছে এই জন্য জানতে চেয়েছিলাম যে যদি আজকে মালিকানার ব্যাপারটি বলতেন তাহলেই কিন্তু আপনি আপনার এই আমি কিন্তু বুলবুল সাহেবকে বলেছি উনি আমাকে কোশ্চেন করতে পারে। ওকে, আপনি খালি আমাকে এটাই বলেন যে এটা মালিকানায় কি জামাত বা জামাতে ইসলাম বা তার নেতৃত্ব বা জামাতের কোনো সম্পর্ক আছে কিনা। আপনি যদি কোশ্চেন করেন আমি জবাব দেব না। ঠিক আছে, আমি ডক্টর তুষার ওনার যে প্রশ্নটা উনি যে প্রশ্নটি উত্থাপন করেছেন যে যেহেতু 73 সালে এটার প্রাইমারি কাজটি হয় না, এরকম কোনো কথা হয় নাই। বারবারই এই ধরনের কথা উঠলে ওনারা অনেকগুলি আমি বলবো যে অর্ধসত্য বা অসত্য বাক্য উচ্চারণ করেন, এবং যারা যুদ্ধাপরাধের বিচার চান না তারা নানা ধরনের গোজামিল দিতে থাকেন। যেমন গোলাম আজম সাহেব, উনি অনেক বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখানোর একটি আমাদের সামাজিক রীতি আছে, সেই সম্মান দেখিয়ে আমি বলতে চাই উনি এই বইতে কি লিখেছেন না লিখেছেন তার চাইতে অনেক বেশি তার বক্তব্য ওই সময়ে ওনার যে দলীয় মুখপাত্র দৈনিক সংগ্রাম, সেই সংগ্রামে আছে। ফলে এর উত্তর দেওয়ার কিছু নাই। দৈনিক সংগ্রাম আপনি ইন্টারনেটে গেলে পাবেন। এই দৈনিক সংগ্রামের কপি বিভিন্ন জায়গাতে আর্কাইভে সংরক্ষিত আছে। উনি 1971 সালে কি ভূমিকায় ছিলেন, কি করেছেন, কার পক্ষে সমর্থন দিয়েছেন, কি বক্তব্য দিয়েছেন, এবং এক পর্যায়ে ওই পাকিস্তান সরকারের আমি বলবো যে অংশ হয়েছেন। ফলে এগুলাই প্রমাণ করে যে উনি গণহত্যার পক্ষে ছিলেন নাকি ছিলেন না, উনি গণহত্যার বিপক্ষে ছিলেন নাকি পক্ষে ছিলেন। শুধু তাই না, দেশ স্বাধীন হওয়ার পর উনি যদি উদ্বাস্তু হয়ে গিয়ে থাকেন, তবে উদ্বাস্তু হিসেবে তার জাতিসংঘের পাসপোর্ট গ্রহণ করার কথা, কিন্তু উনি পাকিস্তানের পাসপোর্ট গ্রহণ করে একজন পাকিস্তানি হিসেবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, এবং প্রবেশ করে তিনি প্রবেশ করেছিলেন তার মা অসুস্থ এই কথা বলে, এবং তারপরে তিনি সেই পাসপোর্টটি ছুঁড়ে ফেলে দিয়ে পরবর্তীতে আদালতের মাধ্যমে নিজের নাগরিকত্ব হাসিল করেছেন। ফলে এই জিনিসগুলোকে কিন্তু আমি এই অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, পলিটিক্স অফ কনভিনিয়েন্স। একজন মুসলিম কনভিনিয়েন্সের পলিটিক্স করে না। একজন মুসলিম যদি তার ফেইথ 100% থাকে, তবে সে আমি বলবো সেই ফেইথের প্রতি 100% নিবেদিত থাকে। ফলে একজন লোক উনি পাকিস্তানিদের সমর্থন করলেন, তার বইতে লিখছেন যে উনি করেন নাই, উনি পাকিস্তানিদের বারবার মনে করে দিয়েছেন যে আপনারা গণহত্যা করছেন বা যাই করছেন। আবার উনি পাকিস্তানেরই পাসপোর্ট, ওই গণহত্যাকারী দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন, মায়ের অসুস্থতার অজুহাতে প্রবেশ করলেন, যেখানে একটা ভিসা ছিল সেই ভিসা অগ্রাহ্য করে উনি থেকে গেলেন, এবং পরবর্তীতে উনি নাগরিকত্ব হাসিল করলেন। তার মানে দেখেন, একই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন আচরণ করছেন। এই জিনিসটাকে আমি বলেছি পলিটিক্স অফ কনভিনিয়েন্স। এই দলটির যিনি প্রধান জনাব মওদুদী, উনি নিজে তার বইয়ের মধ্যে লিখেছেন নারী নেতৃত্ব ঠিক না, উনি গণতন্ত্রের বিরোধী, সেটাও বলেছেন, এমনকি উনি নির্বাচনেরও বিরোধী। কিন্তু এই দলটি পরবর্তীতে নির্বাচনে অংশ নেয়, নারী নেতৃত্বকে মেনে নেয়। এই দলটি হেফাজতে ইসলামকে সমর্থন করে, কিন্তু আবার শুধু লং মার্চ সমর্থন করে, বলে যে না, দাবির প্রশ্ন উঠলে ওইটার ব্যাপারে কথা বলে না। ফলে আপনাদের আমি পুরো আলোচনা থেকে একটা বিষয় খালি বলতে চাই যে পুরো আলোচনাটা কি প্রমাণ করে। পুরো আলোচনাটায় দেখেন, যেখানে ইনকনভিনিয়েন্ট প্রশ্ন আসছে সেই ইনকনভিনিয়েন্ট জায়গাটাকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র নিজেদের যে বক্তব্য সেই প্রপাগান্ডা প্রচার করছেন। ধন্যবাদ ডক্টর তুষার। আমাদের বিশ্বাসের পক্ষে না, কিন্তু রাজনীতির পক্ষে। প্রিয় দর্শক, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।